কি এখন এখন করে যাব তোমার কইছি আম্মা মারবেন না তুমি টাকা খাচ্ছিস মারবেন না গলার মধ্যে দিয়ে ভাত যায় না মেলাবার বুঝাইছি এই বাড়িতে চলে যা এই বাড়িতে চলে যা না খাটি গাড়ি বসে রইছিস আম্মা কি এখন এখন করে যাব তোমার কইছি ব্যাংকের চেকটা তুই আমাকে দিয়ে দে কিন্তু ব্যাংকের চেকটা তুই আমার কাছে দিল না তুই কি করলো ব্যাংকের চেকটা নিজের কাছে রেখে দিল না আম্মা ব্যাংকের চেক দেওয়া যাবে না টাকা তুলতে দেব না এই টাকা তুই বাপের বাড়িতে লিয়াইছিল যখনই টাকার কথা কই তখনই না না আল্লাহর ফজরে উঠে আমি রেডি হয়ে বসে রইছি ব্যাংকে যাব কিন্তু তোর কোনো পাত্তা নেই তুই কি মনে করিস তুই পাত্তা দিব না আর আমি তো ছাইরে দেব মেলা দিন করে ঘুরাচ্ছিস কিন্তু তো মেলাবার কইছি আমার 50,000 টাকা লাগবে তুই কিছুতেই কিছু শুনতেছিস না আম্মা আপনি আমাকে যতই মারেন যতই কাটেন আমি বিনা প্রয়োজনে একটা টাকাও দিব না আপনার ছেলে তো আমাকে বারণ করছে অপ্রয়োজনে যেন আপনি একটা টাকা খরচ না করেন আপনি কেন তাহলে বুঝতে পারেন না ওমা 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 কথাই আছে না মার পরে না মাসির পরে পাড়ার লোকের ধাপড়া ওরে বাবা বাবা আমার সাওয়ালের টাকা আমি যেমনি করে খরচ করি করব তো হিসাব দিতে যাবো কে তোর যে ভাগ্য ভালো এতদিনও মাইরে কাটে অ্যাকাউন্ট আমার নামে করে লইনি যদি মাইরে কাটে করে নিতাম আমার সাওয়ালের তোমার গুসা হইতি আমি চাইনি তো আমার সাওয়াল আমার গুসা হোক আমার পর আমি চাই আমার সাওয়াল আমার ভক্ত থাকুক আমার প্রতি দুর্বল থাকুক শোন আখি তো ভালো করে করছি চল চল এখনো টাকা করে তুলে দে চল না আম্মা আমি একটা টাকাও আপনাকে তুলে দিতে পারবো না আমি আপনার ছেলের কথা অমান্য করতে পারবো না আচ্ছা ঠিক আছে অমান্য করা লাগবে না নে তোমাকে যেভাবে নিয়ে যাওয়া লাগে আমি ঠিক সেভাবেই নিয়ে যাব আপনার বৌমা তো গর্ভবতী আর আপনি এইভাবে গর্ভবতী হচ্ছে অত্যাচার করতেছেন বাবা ও বাবা কত দরদ ওমা তুমি দালাল নিযুক্ত করিয়াছো তোমাকে যাতে না মারতে পারি খুব ভালো করেছো আচ্ছা এত বড় দালাল হয়েছিস কবে তেন এতদিন তো দেখিনি কোনো বাড়ির যায় দালালি করতে ঠিক হঠাৎ আমি আমার বৌমাকে যখন সেই টাইমে মারতে যাই তুই সেই টাইমে চলে আসিস দালালি করতে তবে ভালো চাকরিটাই পাইছি চাকরিটা কি আমার বৌমাই দেশে তো খবরদার মুখ সামলায় কথা বলবেন মুখ সামলাছি কি কব ক আচ্ছা আপনি দালাল কাক কোন আমি কি এই জায়গায় দালালি করতে আইছি নাকি আমি একজন মানুষ হিসাবে মানবতা দেখাইতে আইছি আপনি কিভাবে পারলেন এইভাবে আপনার গর্ভবতী বৌমার আপনি এইভাবে অত্যাচার করতে যদি আপনার বৌমার যদি কোনো ক্ষতি হয়ে যায় অথবা আপনার বৌমার পেটে যে বাচ্চা সেই বাচ্চা যদি কোনো ক্ষতি হয়ে যায় আসলে রে
আমি একটু ভাবিনি আসলে তোর যে দরদ আমার মনে হয় কি আমার সাওয়ালেরও সেই দরদ নেই কাছে কে আমার সাওয়াল গেছিলি না তুই গেছিল সি 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 আপনার মতন এরকম নোংরা মন মানসিকতা মানুষ আমি এই পৃথিবীতে একটাও দেখি নাই। এই বোমা ওঠো তো, তুমি ওঠো। দালালি করার জায়গা পাসনি আমার বেটার বক মারবো কাটবো যা খুশি তাই করব তুই কর কিডা তুই হেনে সামসামি করতে আইছিস কে বাড়ি বাড়িতে তো কোনো সময় দেখিনি ঠিক আমার বাড়িটাই বাইসে লিছিস কারণ হেনে মনে হয় তো সাধ্য সিদ্ধি উদ্ধার হয় তাই না রে রাসেল আশ্চর্য ব্যাপার, আমার তো অন্যবারে যাওয়ার প্রয়োজন হয় না, কারণ অন্যবারের মহিলারা আপনার মতন এরকম খানে দজ্জাল না যে আমি অন্যর বাড়ির যায় এরকম করব। শোনেন, আপনার বৌমার উপরে যেরকম অত্যাচার করতেছেন এই অত্যাচারের ফলে আপনার বৌমার যদি কোনো ক্ষতি হয়ে যায়, আর আপনার বৌমার পেটে তো আপনারই বংশধর, সেই বৌমার যদি কোনো ক্ষতি হয়ে যায় সাথে যদি আপনার বংশধরের কোনো ক্ষতি হয় সেটি তো আপনারই সমস্যা। এই বেশি কথা না কই হেন দেন বাস না হলে দেখো এই বাস তোর এই মাথায় পড়বি গেল হেন দেন আপনি কি মনে করেছেন যে আপনার বৌমার উপরে যেরকম অত্যাচার করবেন আমার উপরে সেরকম অত্যাচার করবেন? এই আমি আপনার খাই না পড়ি যে আপনার অত্যাচার আমি সহ্য করব? যাবো হেন দেন যাবো না, আমি যাব না। আমি হেনতেন সুষ্ঠু বিচার না করে যাব না। প্রয়োজনে আপনার নামে আমি নারী নির্যাতনের কেস করব। এই তোর তো দালাল চলে আসছে এনে তো আর আমি থাকতে পারতেছি না শোন আমি বাড়ির যাচ্ছি বাড়িতে এসে তাড়াতাড়ি রেডি হ আর আজকে যদি এই কাজটা আমার না করে দিছিস এই যে বাসনা আজকে আবার পিঠে পড়বি এই রকম খানে দজ্জাল মহিলা আখি ওঠো তো, ওঠো। আচ্ছা, তোমার উপরে যে এইভাবে তোমার শাশুড়ি নির্যাতন করে তুমি সোহেলের সবকিছু বলে দিতে পারো না? না না, আমি যদি এসব কথা সোহেলকে বলি তাহলে তো সোহেল তার মাকে অবিশ্বাস করবে। সেজন্য আমি সোহেলকে কিছু বলি না। আমি চাই না আমার জন্য তাদের মা ছেলের সম্পর্ক নষ্ট হোক। না, তা সম্পর্ক নষ্ট হবে কেন? তুমি সোহেলকে বোঝায় বললে সোহেল হয়তো বুঝবে। সোহেল তো একজন জ্ঞানী মানুষ, সোহেল তোমাকে ভুল বুঝবে না। দেখেন, আমি যদি সোহেলকে এইগুলা বলি ও হয়তো আমাকে ভুল বুঝবে না, কিন্তু ও তো প্রবাসে থাকবে না, ও তো দেশে চলে আসবে। আর ও যদি দেশে চলে আসে তাহলে আমাদের এই যে একটা সন্তান তার ভবিষ্যৎ কি হবে? আমি সব কিছু মিলায়ে ওকে কিছু বলতে পারি না। কথাটা তুমি মন্দ বলো নাই। তুমি যদি সোহেলকে এগুলো বলো তাহলে সোহেলের তো চিন্তা বেড়ে যাবে, সোহেল তো প্রবাস থেকে দেশেও চলে আসতে পারে। আচ্ছা, একটা কাজ করি, তোমার কিছু বলতে হবে না, যা করার দেখি আমি কিছু করতে পারি কিনা। না না, আপনার হাতে ধরে বলছি, আপনি এসব কথা সোহেলকে বলবেন না। আমি চাই না সোহেল এসব কথা জেনে ও নিজে চিন্তায় চিন্তায় শেষ হয়ে যাক। আর যাই হোক, আপনার সাথে আমি আর এখন কোনো কথা বাড়াবো না। আমাকে এখন আবার বাড়ি ফিরতে হবে, তাছাড়া আমার শাশুড়ি আবার আমাকে অত্যাচার শুরু করবে। আপনি থাকুন, আমি তাহলে আসি। তুমি যতই আমাকে না করো এর একটা ব্যবস্থা আমার করতেই হবে। যে করেই হোক একটা সমস্যার সমাধান আমাকে বের করতেই হবে। রাগের মাথায় এখন দিলি ফোন। হ্যাঁ ক ভালো থাকবো। তোর বোন ভালো থাকবি কেমবা করি? তোর বোনের কি ভালো থাকছো আছে? না, ওই যে আমার বাড়ি একটা লক্ষ্মী আছে, হাড় হাবাইতি লক্ষ্মী। লক্ষ্মী লক্ষ্মী তো আমি সাহায্য করবি পারতেছি নি। তো কত করি কইলাম মেয়েটা আমার ছাওয়ালের সাথে বিয়ে দে, না তুই কি করলু মেয়েটা পরীক্ষা দিয়ে লে আর বছর খানিক অপেক্ষা কর লে খা এখন জামই। শোন, দেখলু তো অপেক্ষার ফল কি হয়। আমার ছাওয়াল কি করলি কোন দিন এক ফকিন্নির বাচ্চা ধরি লিয়ে আসলি। ফকিন্নির বাচ্চা আমার হাড় মাংস একবারে জ্বলা খাইয়ে দিলি। শোন বোন,
তোকে একটা কথা কই, এই কাল আমি সহ্য করবি পারতেছি না। আর তোকে আমি কবে তেন ডাকতেছি, তুই আমার বাড়িতে আয়, আমার বাড়িতে আয়, তোর সাথে কিছু কথা আছে আমার, তুই তো শুনতেছিস নি। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাম কর, তিশাক আমার বাড়িতে পাঠা দে, যা করা লাগে আমি তিশাক সাথে করেই করব। আরে সোহেলের কথা তুই বাদ দে তো, সোহেল একটা বিনষ্ট সওয়াল হয়েছে আমার, সব সময় খালি বইয়ের কথা শোনে। হইছে পেটে বাচ্চা, মা আমার বউ কিছু কয়ে না, ভালো মন্দ খাতে দে, ভালো মন্দ নুন ভাত ছাড়া ওর পেটে কিছু যাই না। আমিও অনামিকা, ও আমার বাড়িতে আমার অনুমতি ছাড়া এসে উঠেছে, আমিও পাশি পন্থা পচা খাওয়াই রাখবো। তিশা আসলে আমার জানটাও একটু বাঁচবে, ওর সাথে সমস্ত বুদ্ধি শুদ্ধি করে ও সরানির একটা ব্যবস্থা করে ফেলবো। আমি আর একা একা কুলাতে পারতেছি না, তুই তো তোর সংসার তুই আসপুলা, সংসার ধর্মই সারা জীবন পালন কর, মেয়ে আর আমার বাড়ি দেওয়া লাগবি না নে। আমার সওয়াল যত টাকা পয়সা তুই তো জানিস নে, সব ওই বক দেয়। ঠিক কইছিস তুই, এই না হলে আমার বোন তুই। আমার মাথায় যতটা শয়তানি বুদ্ধি আছে, তোর মাথায় তার চেয়ে বেশি আছে। আমি মনে করি শয়তানে শয়তানে মাস্তুতো ভাই, তো দুই শয়তানের মেয়ে তিশা। যাই হোক, তিশার সাথে করে যে শয়তানি বুদ্ধিটা ভালো করে কাজে লাগাতে পারবো না, বুঝছিস? আচ্ছা আচ্ছা বোন রাখি। তুই চলিস ডারে ডারে, আর আমি অনামিকা চলি পাতায় পাতায়। তোকে আমি সাইস্তা করবি পারতেছি নি, আশেপাশে তো আবার দালালে ভরপুর, হামলে পরে এক এক দালাল তো মারা দেখলি। এইসব দালালের লুকায় তো কি ব্যবস্থা করা যায়, আমি সেইখানে করব রে, সেইখানে করব। আম্মা, আম্মা, কি হয়েছে? আম্মা একটু এদিকে আসুন না। তোর জন্য তো আমি শান্তিতে একটু শুবেরও পারিনি। কি হয়েছে ক? আম্মা, আমার না খুব ক্ষুধা লাগছে, আমাকে কিছু খাইতে দেন, আমি তো আর না খেয়ে চলতে পারতেছি না। আমি বুঝিনি, কাজের নামে ঠন ঠনাঠন, কিন্তু বেলা গড়তে না গড়তেই খাওয়া, বেলা গড়তে না গড়তেই খাওয়া। কে রে, সকালবেলা তো এক সারি পান্তা ভাত ছিলি, সেইগুলি গিললু, আবার খাই খাই করতেছিস কে? ধরবো তো যাই কত রে তো। আম্মা, পান্তা ভাত খেয়ে কি আর সারাদিন থাকা যায়? আমার গর্ভের সন্তানের তো অনেক কষ্ট হচ্ছে, আম্মা আমাকে কয়টা খাইতে দেন না। আমি যদি একা থাকতাম কোনো সমস্যা ছিল না, কিন্তু আমার সন্তানের কষ্ট যে আমার আর সহ্য হচ্ছে না। আম্মা দয়া করে আমাকে কয়টা খাইতে দেন। আমার না সেই সহ্য হচ্ছে জানিস, আমার মনে হচ্ছে যদি পারতেন তোরে দুইজনে কি পিটাইতেন, কিন্তু আল্লাহ ওর ভাগ্য ভালো রয়েছে, ও পেটের ভিতর রয়েছে, এই জন্য তো ঠক দেই। শান্তি বলে আমার কিছু নেই, বাবারে বাবারে সংসারের কোটিটা লড়ানির খবর নেই, খানিক পর পর খাই খাই, খানিক পর পর খাই খাই, এত খাই খাই আসে কোন দিন? এতকে খাওয়া ছাড়া কিছু বুঝিসনি। তোক যে সকালবেলায় আমি কয়ে থইছি যে ডিশের মধ্যে চাইলগুলি রয়েছে, চাইলগুলি বাষ্পু ঝাড়ু, তোর কি কানের মধ্যে যায়নি? সেইগুলি পরেই রয়েছে। তুই কি সংসারে কাম করেছিস? তুই বেলাটা গড়তি না গড়তি আবার আইছিস খাবির। আম্মা এসব আপনি কি বলছে? এই সংসারের সমস্ত কাজ তো আমিই করি, তারপরেও আপনি কেন বলেন আমি কোনো কাজ করি না? আম্মা বিশ্বাস করে, সকাল থেকে কাজ করতে করতে আমি একদম হাঁপাই গেছি। আপনি আমাকে অল্প কয়টা খাইতে দেন, আমি আপনাকে কথা দিচ্ছি আমি কয়টা খেয়ে আবার সমস্ত কাজ করব। আবার খাওয়া? তোর খাওয়ার যত মুখেতে যাচ্ছে না, খাওয়ার কিছু কইছি না। আম্মা মারবেন না। গলার মধ্যে ভাত যায় না। আব্বা
আছি ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ, আখিও ভালো আছে, আখিও ভালো আছে, এমন ভালো আছে সারা জীবন। হয়েছে 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 কাম করে, কাম করলাম তো আমি, হয়েছি ঘরে হাঁকি লাগে গেছে তো, তাই আমরা করে কথা করছি, করতেছি তো করতেছি। হয়েছে বাজান, ও আর দুদিন পরে পাঠাবো। খুব খুব বাজান বাজান হয়েছে কি ব্যাপারটা? আখি তো পড়ার সময় একটু শরীরটা খারাপ থাকে বুঝছো, তাই কাছে কি ওকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবে, একটু বেশি করে টাকা দিও বুঝছো। ও কথা কবে আখি বৌমা, বৌমা ওই তো শুয়ে রয়েছে তো। আর আমার মনে কর বাজান সারাদিন কাম করতে করতে আমার জানটা তো রাশি হয়ে যায়, কামের সেই ফের বাজান। বৌমা বৌমা উঠে মনে হয় হাসপি পাচ্ছে না বাজান, তুমি আমার সাথে ততক্ষণ কথা কও, আমি তোমার সাথে একটু সময় দাও, আসো আমার হাতেও কালি মালি বাজান, আমি যাইবির পারতেছি নি ওর কাছে, ওর কাছে যাবো কেমন করি চলেছে বোমা এই তো হয়েছে গা সোহেল কথা কবি, আগে কথা কব। ও শোনো করছে কি এই যে এই ঘটনাগুলি যদি সোহেলে কইছিস না, তোর যে পেটের ভিতরে একটা আছে না, একবারে খটস করে মারি দেবো না, কটস করে মরি যাবে না, তুই কেরো পাবো না নে। কইছে কি বোমা এই যে ওর সাথে কথা কব, কিচ্ছু কব না, আর ওই টাকা করার কথা তুই দিতে কব, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো? আসলে হয়েছে কি আমার আমার শরীরটা একটু বেশি খারাপ, তুমি একটু টাকাটা পাঠিয়ে দাও না। আসলে আমার মানে শরীর খুব খারাপ সোহেল, আমি কথা বলতে পারছি না, তুমি একটু ইমার্জেন্সি টাকা পাঠিয়ে দাও, আম্মা আমাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে। বাজান ও তো বেশি কথা করতে পারে না বুঝছো, ও তো কি বুঝতেছি না। আচ্ছা আচ্ছা রাহি বাজান, হ্যাঁ এই কি কথা করতে লাগিছিল? নিশ্চয়ই নিশ্চয়ই কয় দিবি লাগিছিল, ঠিক তো? না, আপনি যেটা ভাবছেন সেটা আমি কখনোই বলতাম না, আমি যদি সোহেলকে সবকিছু বলার ইচ্ছা থাকতো তাহলে অনেক আগে বলতাম, আপনার এত অত্যাচার আমি সহ্য করতাম না। আমি জানি মা তুমি খুবই লক্ষ্মী শোনা, আমি জানি তুমি এত সহজে কিছু করবে না, করছে কিষান টেকাগুলি তাড়াতাড়ি একটু দিয়ে দিতে কাও, না হলে কিন্তু টিপে ধর মনে।
আবার কি হবে? আর একটা জিনিস বুঝলাম না, খালা এত তাড়াতাড়ি করে আমাকে কেন আসতে বললো? আর এই যে ব্যাগ ভর্তি কাপড় চোপড় নিয়ে আয়, এত কাপড় চোপড় দিয়ে আমি কি করব? আচ্ছা যাই হোক, যেহেতু আসতে বলছে কোনো না কোনো তো একটা কারণ আছে। এখন তাহলে যাই দেখি খালা কি বলে। ভাই আপনি এই জায়গায় চুপ করে বসে রয়েছেন কে? ও কি ডারে আর করে না, চিনতে চিনতে গায়ের রক্ত শুকিয়ে যাচ্ছে। লাখ 2 টাকার দরকার, কোনে পাবো, কি করবো, কি সমস্যা, এই তো ভাবতে ভাবতেই রোদের পাশে বসেছিল, তার বড় মনে হচ্ছে গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আপনি কিসের এত চিন্তা করেন? শুনছি আপনার ভাগ্নি নাকি বিদেশ থাকে, মাসে লাখ লাখ টাকা ইনকাম করে। আপনি আপনার ভাগ্নি থেকে টাকা চাইলেই তো ব্যবস্থা করে দেয়। তাই তো, এতে তো মাথার ঢোকে নাই। আর ভাগ্নি একের বিদেশ, মাসে লাখ লাখ টাকা বলে ইনকাম করে শুনেছি। বোনের কাছে তো জীবনে কিছু চাইলেন না, বোনের কাছে যা দেখি কিছু টেহা চাই। আর 2 লাখ টাকা তো এটা এখন ব্যাপার না। তুই সুন্দর একটা বুদ্ধি দিছু, এটা তো আমার কোনোদিন মাথায় আসে না। আমার টেয়ার টেনশন আমি আমার রক্ত পানি করে ভালা দিচ্ছি। 2 লাখ টাকা আমার বোনের বাড়িতে গেলে পর অনায়াসে পাওয়া যায়। আচ্ছা শোন, চল আমার সাথে চল, 1 কাপ চা খাবো 2 ভাই একসাথে, তারপরে আজকে আমি আমার বোনের বাড়ি যাবো। তুই কি কি উপকার করলে জানিস নি, এ মনে হচ্ছে তুই আমার বাপের কাম করলো। আয় খালা, খালা, ও খালা, তিশা, খালা। কেমন আছিস মারে? হ্যাঁ খালা, ভালো আছি। তুমি কেমন আছো? আর কেমন, তোর খালার কি আর শান্তি আছে রে? কত সাধ করেছিলাম তোকে এই বাড়ির বউ করে আনবো, না তোর মাও দিতে দেরি করলি। আর আমার ছাওয়ালো কোন তেন এক ফকিন্নির বাচ্চাটাই নিয়ে আনেছে। ফকিন্নির বাচ্চা আমার হাড় মাংস জলা খাই ফেলা দিলি। থাক খালা, তোমাকে এসব কথা বলতে হবে না। তোমরা তো খুব ভালো করেই জানতে যে আমি ছোট থেকে সোহেল ভাইকে কতটা ভালোবাসি। ও যে কথাই আছে না, সবার আশা না কখনো পূরণ হয় না, তো আমার হইছে তাই। মারে ও রাগ করিস নি, সব আশা পূর্ণ হবি। খালি একটু দেরি কর, দেখিস তোর মনের সমস্ত আশা সব পূর্ণ হয়ে যাবে। কি বলতেছো খালা? তুমি ঠিক বলতেছো তো? আমি কিন্তু এখনো সোহেল ভাইকে অনেক ভালোবাসি। আরে তোর স্বপ্ন পূরণ করার জন্যই তো তোর মা কত কয়ে বলে রাজি করায় তোকে এই বাড়িতে নিয়ে আসলাম, যে তোর স্বপ্নটা পূরণ করব। আর এই ফকিন্নির বাচ্চা যে করেই হোক এই বাড়িতে না আমরা 2 জন মিলি বাইর করে দেব। কি বলতেছো খালা তুমি এসব? সোহেল ভাই তো এখন বিয়ে করে ফেলছে, তারপর আবার ভাবি গর্ভবতী, এটা কিভাবে সম্ভব? কিন্তু আমি যাই হোক, আমি এসব কিছু জানি না খালা। তুমি যে করেই হোক, আর তুমি সোহেল ভাইয়ের সাথে আমাকে ইয়েটা করিয়ে দাও। লজ্জায় লাল হয়ে গেল। এত লজ্জা পাওয়া লাগবে না নে। শোন, তো ক্লিয়াইছি যেই কারণে আমি তোর মনের আশা পূরণ করার জন্যই তো এত কিছু করতেছি। খালি আমি যেই মোতাবেক কাজ করতে কব তুই খালি সেই মোতাবেক কাজ করে যাব, দেখবো খেলা উল্টে যাবে। চল দে দে আমার কাছে দে, আমার কাছে দে। আয় মারে আয় আয়। বোমা, বোমা, ফকিন্নির বাচ্চা গেছে কোনে রে? এই ফকিন্নির বাচ্চা, কি এত দেরি লাগে কে আসতে? হ্যাঁ, বেলা কত হয়ে গেল, তুই জানিস তুমি গোসল করবো, কুয়াতে পানি আনিস টিকে। আমার তো গোসল করার সময় আমার টেক হয়ে গেল। আম্মা, পানি আনতে আমি কখন যাব? এই যে সংসারে এত কাজ আপনি আমার উপর চাপাই দিয়ে রাখছেন, এইগুলো চেষ্টা করে যদি আমি পানি আনতে যেতাম, তারপরেও আপনি আমাকে অত্যাচার করতেন। এখানে বেশি কথা না কয়ে তাড়াতাড়ি যা, কুয়াইতেন পানি আন। আর কুয়াইতেন বাদে যদি অন্য জায়গায়তেন পানি আনিসিস তাহলে কিন্তু মায়ের আবার পড়বি। আমি কি এতটাই পাগল হয়েছি আম্মা
যে কোনো কিছুতেই আপনি আমাকে অত্যাচার করেন, আর কুয়া বাদে যদি আমি অন্য কোথাও থেকে পানি নিয়ে আসি, আপনি তো আমাকে একবার শেষ করে ফেলতেও দ্বিধাবোধ করবেন না। হয়েছে, বেশি লেকচার না দিয়ে ফকিন্নের জাত একেবারে যান, যাই পানি নিয়ে আসেন। দাঁড়ান, কলসটা আমি আইনে দেই, আবার তো কবেন না কষ্ট হচ্ছে। ধর, যা যা। যেমনি আমার অনুমতি না নিয়ে আমার ছাওয়ালের হাত ধরে এই বাড়িতে এসে উঠেছিল, সেমনি বোঝ কেমন লাগে। তো ঠিক এইভাবে আদার মতো পিষে পিষে তারপরে মারবো আমি। আপা, আপা, এই আপা, কি রে তুই কি মনে করে রে ভাই? আর কি মনে করে আপা, এখন আসলে কেবা করে কিভাবে কই আমি, মানে ওই যে আমার কিছু টাকার দরকার। তোর টাকার দরকার তো ওই রকম খেতালের কি আছে? কষ্ট করে কইলেই তো হয় আপা আমার কিছু টাকার দরকার। আসলে এখন কেবা করে কব যে এরকম টাকার দরকার তো আমার সবসময় হয় না, হঠাৎ করে খুব দরকার পড়ে গেছে। আর আমার হঠাৎ করে মনে হলে তো সাল তো বিদেশ থাকে, লাখ লাখ টিয়া পাঠাই, এই কিছু টাকা তোর কাছে গেলে পরে আমি পাবো। আচ্ছা ঠিক আছে, তুই আমার কাছে চাইছিস টাকা, আর আমি টাকা দেবো না। কিন্তু ভাই এটা কথা, টাকা তো আমার সাল আমার অ্যাকাউন্টে পাঠায় না, টাকা পাঠায় ওই ফকিন্নির বাচ্চা, মানে আমার বেটার বউর অ্যাকাউন্টে। কিন্তু টাকাটা নিতে একটু সময় লাগবে নি, তুই আমাকে মাসখানিক সময় দে, মাসখানিক পরে আমি তো টাকার ব্যবস্থা করে দেবো না। আরে বাবার টিয়ার দরকার আমার আজকে, আরে কয় মাসখানেক পরে টিয়ার ব্যবস্থা করে দিবনি, দেখলে আমার টিয়া লাগবে না। শোন ভাই, তুই রাগ করিস নি, তাহলে একটা কাম করি, আমি শুনেছি আমার সাওয়াল নাকি 2 একের ভিতরে টাকা পাঠাবে, আমি তাহলে আমার বেটার বোর এনে কয়েক টাকাটা তোকে দিচ্ছি। হ্যাঁ, আমি অত অবাক করার দরকার নাই, তুই যা টিয়াটার ব্যবস্থা করে আমি বিকালবেলা আসবো, পারবো আজকেই টিয়াটা লাগবে আমার। কোথায় পরে যাস, বাড়ি ভিতরে চল। না এখন বাড়ি পর্যন্ত যাবো না, আমি যা করে পারিস টিয়াটার ব্যবস্থা করে রাখ, আমি বিকালবেলা আসি টিয়াটা নেবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমি চলে গেলাম এখন। আমার ভাই কোনোদিনও টেকার জন্যে আসে না, আজ করে টেকার জন্যে আইছে। আমি এমন মা, তুই যে টেকার জন্যেও হাত পাইতে ওই ফকিন্নির বাচ্চার সেন্তেল দেওয়া লাগে। এই ফকিন্নির বাচ্চার জন্য আমার মান সম্মান কিছু থাকলো না। তারপর খালা কি অবস্থা বলো? কি আর অবস্থা, এনে ডাকি আনলো কিসের জন্যে? আরে খালা, সেই ছোট্ট তোমার সাথে কথাবার্তা হয়েছে, এখন তো অনেক বড় হয়ে গেছি, একটু গল্প টল্প করো কিছু শুনি। কি আর গল্প করবো ক, তা তোরা সোহেলের কথা শোন। আচ্ছা আচ্ছা বলো খালা, কি কথা? ওরে বাবা রে, খুশি দেহি একবারে পাগল হয়ে যাচ্ছি আমি। তোরা যখন এই ছোট ছিল বুঝছিস, সোহেল তো সেই মনে কর কালা কুটকিটি ছিলি, ওর বাপের মতো ছিলি সোহেল। আর তুই ছিল ফর্সা দবদবি। হ্যাঁ, তুই খালি সোহেলের পিস পিস ঘুরতু, আর আমার সোহেল দৌড়ে দৌড়ে চলে যাইতি। কে কত আরে খালা, ও তো ছোটবেলার কথা কি মনে থাকে নাকি বলো তো? মনে থাকবি কেমবা করি, শোন তোর নাক দে সমান সিং পড়তে কি যে বলো খালা? তোর সিং দেহে সোহেল ছুটে যেতে জানে, আর যাই আমার কাছে কই থেকে মা টিচার নাক দিয়ে সিং পড়তেছে, সিং পড়তেছে।
তোর মা তো বিশ্বাস কর, তোর ওই সিংপাড়া দেখি সেই হাসতি, তোর মা মুসা দেবি চাইতে না জানি। আরে খালা কি যে বলো এসব। আমি জানি তুই এই কথাটা শুনি না হাসি থাকতেই পারবো না জানি। তোরা দুইজনের ভিতর কিন্তু ভালো মিলছিলি বুঝছিস, কিন্তু সোহেল আর তুই ছোটবেলায় খেলাবাতি পুতুল নিয়ে সেই খেলতে চাতো বুঝছিস। এর পুতুল ওর সাথে বিয়ে দিত, ওর পুতুল তোর পুতুলের সাথে বিয়ে দিত, আর দুইজন বুঝছিস জামাই বউ খেলতে সেই ভালোবাসতো। ওরে আমার মাটির কলস, ওরে আমার সাদের কলস রে, তুই এটা কি করলো? আমার কলস ভাঙলো কিসের জন্য? ও তুই ইচ্ছা করে আমার কলস ভাঙিয়ে ফেলেছিস নাকি? তুই আমার সাদের কলসটা ভেঙে দিছিস। তিশা, আমি ধরেছি তুই মরতো। ও তিশা বাড়িতে আইছে আর তোর যত হিংসা শুরু হয়ে গেছে, এই জন্য তুই আমার শখের জিনিসগুলো আস্তে আস্তে শেষ করে দিচ্ছিস। তোর এত বড় সাহস, আমার এত স্বাদের কলস, আজ 20 বছর ধরে ওই কলস আমি বয়ে বেড়াচ্ছি, ওই কলসে পানি রেখে সেই পানি আমি ঠান্ডা করে খাই। তুই খুব ভালো করেই জানিস আমি ফ্রিজের পানি খাইবার পারিনি। ও ঠান্ডা পানির নামে তুমি ওই ফ্রিজের পানি আমাকে খাওয়ায়ে আমার টান তুলে মারি ফেলা দিবে। তুমি সেই ফোন দিয়ে আসিস, তুই সেই ফোন দিয়ে আসিস, কোন জায়গায় মারা লাগবে আমি বুঝে গেছি। এই বাস যদি তো শিক্ষা হয়ে থাকে, এমন কাজ না আর করার চেষ্টা করবো না। এমন কাজ কি, তুই তো আমার যা সর্বনাশ করার করেই ফেলা দিছিস। আমার মনে হচ্ছে কি জানিস, এইটি দিয়ে যদি তোর গলার পর একটা বসান দিতে পারতাম তাহলে মনে আমার শান্তি লাগতো। আম্মা বিশ্বাস করেন, আমি ইচ্ছে করে আপনার কলসটা ভাঙি নাই। এখানে আসার পরে হঠাৎ করে আমার মাথাটা ঘুরে গেল, আর ঠিক তখনই কলসটা হাতে থেকে পড়ে গেছে আম্মা। তাছাড়া আমি ইচ্ছে করে ভাঙি নাই। ও ইচ্ছা করে ভাঙিসনি, সেই কোন মূল্যকে রাজুরে বাড়ি, সেই রাজুরে বাড়িতে কুয়াতেন তুই পানি আনতেছিস, সারা দুনিয়া ঘুরে তারপর আসতেছিস, সারা পথ তোর কিছু হলি না, ঠিক বাড়ির কাছে আইসেই তোর মাথা ঘুরে গেল। বাবা বাবা, আমি মনে হয় কিছু বুঝিনি যে তুই আমার চোখের সামনে আইসেই আমার বুকে আঘাতটা করবো, আমি সেটা ঠিক বুঝেছি। তো মনে হচ্ছে কি যে কামরা করবে লাগছে ঠিক সেটা আবার করি। আম্মা আপনি কেন বোঝার চেষ্টা করছেন না? ওই মাটির কলস অনেক ভারী, তার উপর আবার পানি দিলে আরো বেশি ভারী হয়। আমি যে এই অবস্থায় কলসটা নিয়ে আসতেছিলাম এটাই তো অনেক কিছু। আমার একটা বুদ্ধিমতা আছে বুঝছিস, আমার এত বছরের কলস গেছে গেছে যাই যাই যাই, তাতে আমার কিছু যায় আসে না। এখন প্রতিদিন একটা করে মাটির কলস কিনে দেব না একবার একটা টিনের কলস দেব, কিন্তু হাজার চেষ্টা করেও ওই কলসটা ভাঙতে না পারিস। খালা তোমার যে বৌমা ও তো একটা অলক্ষী অপয়া, আর তুমি কি বললা ওই যে স্টিলের কলস কিনে দিবা? স্টিলের কেন, তুমি যদি তাকে লোহারটাও কিনে দাও না তাও সে ভেঙে ফেলবে। আর ওই যে স্টিলের কলস দিবা, প্রতিদিন একটা করে দিবা, প্রতিদিন একটা করে ফেলে দিয়ে ওটা চ্যাপটা করে দিবে, তখন কি করবা তুমি? সে বুদ্ধিও আমার আছে, ও প্রতিদিন আমার একটা করে কলস চ্যাপটা করবি, আমিও প্রতিদিন একটা করে চ্যাপটা করব। বুঝছিস? শোন, তুই যে প্ল্যান নিয়ে রইছিস না
সেই প্ল্যান আমি কোনো সময় সাকসেস হতে দেব না। তাই তোকে আমি কই, এত কষ্ট সহ্য করাতেন, এই পরে পরে মার খাওয়াতেন, এই বাড়িতে চলে যা, তাতে তোরই ভালো হবে। না আম্মা, এটা আমার স্বামীর বাড়ি, আর আমি আমার স্বামীর বাড়ি থেকে কখনো বের হব না। আপনি আমাকে যতই নির্যাতন করেন, অত্যাচার করেন, আমি কখনোই যাব না। তাই তুই কোনো সময় যাবো না, তাহলে পরে পরে মার খাবো। আচ্ছা ঠিক আছে, চল। হায় আল্লাহ, তুমি আমাকে কেন এত কষ্ট দিচ্ছ? আমি তো আর এত কষ্ট সহ্য করতে পারছি না। আমার স্বামী থাকে প্রবাসে, আর আমি প্রবাসীর বউ হয়ে কিনা প্রবাসীর অসহায় গর্ভবতী বউ হয়ে আছি। আল্লাহ, তুমি এর সঠিক বিচার করো। ভাবি, ও ভাবি, ভাবি। কি হয়েছে তিশা, ডাকছো কেন? বাবা, এত টাকা লাগে আপনাকে? এত ব্যস্ততা? আমি তো অন্য একটা কাজ করতেছিলাম। কি বলবা বলো। এই যে আমার এই কাপড় চোপড়গুলো ধুয়ে দিবেন। কি বলছো তিশা? আমি তো আজকে অনেক বেশি অসুস্থ, আমি এতগুলা কাপড় কিভাবে ধোবো? তুমি নিজেরটা নিজেই ধুয়ে দাও না। এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কত? তুই আমাকে বলিস আমি কাপড় চোপড় ধোবো? যত বড় মুখ না তত বড় কথা। তিশা, তুমি এমন কেন করছো বোন? তুমি তো দেখছোই আমি গর্ভবতী, তার উপরে আমার শরীরটাও ভালো নাই। আমি কিভাবে এতগুলা কাপড় ধোবো? অন্তত তুমি তো আমার কষ্টটা বুঝবা, কারণ তুমি তো একটা মেয়ে মানুষ। হ্যাঁ, তুইও একটা মেয়ে মানুষ, আমিও একটা মেয়ে মানুষ। গর্ভবতী তো আরো অনেকেই হয়, তোর মতো না এত পুরানা যে আমি এই কাজ করতে পারবো না, ওই কাজ করতে পারবো না। সামান্য কয়েকটা কাপড় চোপড় দিছি যে একটু ধুয়ে দেন তো ভাবে। কি মুখের পরে না এত কোনো কথা না। আপনি আমার কাপড় চোপড়গুলো ধুয়ে দিবেন কি না সেটা বলেন। দেখো তিশা, আমি যদি সুস্থ থাকতাম তোমার এতবার বলতে হতো না বোন, কিন্তু তুমি তো আমার অবস্থা দেখছো। সারাটা দিন এই সংসারের সমস্ত কাজ আমার নিজে হাতে করতে হয়, তোমার খালা তো কোনো কাজই করে না। দেখো আমি এখনো কাজ শেষই করতে পারি নাই। ওই কাজ না করে যদি আবার তোমার কাপড়গুলো ধুইতে যাই, আমি একদম অসুস্থ হয়ে পড়বো। বোন যে, তুমি আজকের মতো এই কাপড়গুলো তুমি ধুয়ে ফেলো, আমি কালকের থেকে তোমার কাপড় ধুয়ে দেবো। আপনি যদি আমার ছোট হতেন না তাহলে দেখতেন আপনাকে আমি কি করতাম। এতক্ষণ তো আমাকে বলছেন, এখন আবার খালাকে নিয়ে এত বড় কথা। দাঁড়ান, আজকে তোর একদিন কি আমার একদিন। খালা, তিশা, তিশা বোন আমার, তুমি আম্মাকে কিছু বলো না। আমার যত কষ্টই হোক আমি তোমার কাপড়গুলো ধুয়ে দেব। এই তো লক্ষ্মী ভাবি, এতক্ষণ কথাটা বললেই তো হতো। এখানে দাঁড়ায় না থাকে ন্যাকামো না করে যা এখান থেকে। আমার কাপড় চোপড় কেনার জন্য ভালো করে ধোয়া হয়, যা। ন্যাকামো দেখলে আর বাঁচি না। তোকে যে কি করে আরো বাকি কাজগুলো করাতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। সবে মাত্র তো শুরু। আখি, সোহেল, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি, কিন্তু তোমার কাছে এত কাপড় আর তোমার শরীরের যে অবস্থা, এই অবস্থায় তুমি কাপড় ধুইতে যাচ্ছ, তাই না? কি করব বলো, আম্মা তো আমাকে বাড়ির কোনো কাজই করতে দেয় না। এই যে সকাল থেকে আম্মা কত কাজ করতেছে, আমাকে বসায় রাখছে। কি বসে থাকতে কি আর ভাল লাগে? তাই আম্মার থেকে জোর করে কাপড়গুলো নিয়ে আসছি ধোয়ার জন্য। তাই বলে তোমার শরীরের যে অবস্থা, এই অবস্থায় কি তুমি নিচু হয়ে কাপড়গুলো ধুইতে পারবা? পারবা না। আর বাড়িতে কোনো কাজের লোক নেই যে তোমাকে এই কাজগুলো করতে হবে। খালি তোমার কষ্ট না, তোমার যদি কষ্ট হয় তাহলে আমার সন্তানেরও কষ্ট হবে। আমি চাই না আমার সন্তানের কোনো কষ্ট হোক। তুমি ভিতরে চলো, আমি মাকে বলতেছি, মা কেন তোমাকে কাপড়গুলো ধুইতে দিল। শোনো সোহেল,
আমার তো কোনো দোষ নাই, আম্মা তো আমাকে কাজ করতেই দেবে না। ওই যে তোমাকে বললাম না, আমার আর বসে থাকতে ভালো লাগে না। আর এই অবস্থায় যদি আমি বসে থাকি, এই যে বাচ্চা নড়াচড়া বন্ধ হয়ে যায়, তাই ভাবলাম যে একটু কাজ করব। দেখো আমিও বুঝি যে একজন মানুষ রেস্টে থাকলে তার কেমন অবস্থা হয় আর একজন মানুষ কাজ করলে তার কেমন অবস্থা হয়, কিন্তু এগুলো তো আমার কাপড় চোপড় না। এই কাপড়গুলো কার? ওই যে তিশা আসছে তো, তিশার কাপড় এগুলা। কি? তিশা আসছে এ বাড়িতে বেড়াইতে আর তিশার কাপড় তুমি ধুবা? আমি বুঝতে পারছি, নিশ্চয় মা আর তিশা তোমাকে জোর করে এই কাপড়গুলো ধুইতে দিছে, তাই না? না না সোহেল, আসলে তিশা তো ছোট মানুষ, ও তো কখনো এসব কাজ করেনি। তাই আমি ওকে বললাম যে ও তো আমাদের বাড়িতে ঘুরতে আসছে, ঘুরতে এসে যদি কাজ করে কেমন দেখায় না। তাই বললাম যে তিশা তুমি একটু রেস্ট করো, আমি তোমার জামা কাপড়গুলো ধুয়ে দেবো। আরে সবই বুঝলাম, তুমি যদি সুস্থ থাকতে তাহলে তোর কাপড় চোপড় ধুয়ে দিতে, আরো যত্ন করতে পারতে, কিন্তু তুমি তো অসুস্থ, তুমি নিজের চলাফেরা ঠিক মতো করতে পারো না, আর এই অবস্থায় তোমাকে দিচ্ছে কাপড় ধুইতে। আমি সব বুঝতে পারছি, আর কোনো কথা নাই, ভিতরে চলো। তুমি যাও, আমি কাপড়গুলো ধুয়ে দেই। আমি বলছি তুমি ভিতরে চলো, চলো বলছি। চলো। মা, মা, ও মা। সোহেল, বাজান তুই হঠাৎ করে? কেমন আছো? ভালো আছি। বুঝলাম না, তুই গেলই তো কয়েক মাস হয়েছে, তার মধ্যে আবার চলে আসলো। মা, আমার কোম্পানির মালিক না অনেক ভালো। আমার মালিককে আমি বলছিলাম যে আমার বউ গর্ভবতী, তার 9 মাস চলতেছে, কখন বা বাচ্চা হবে। এই কথা শুনে আমার কোম্পানির মালিক আমাকে 3 মাসে ছুটি দিছে। আচ্ছা ঠিক আছে, যা করেছিস ভালোই করেছিস। এই টাইমে বোর কাছাকাছি থাকা লাগে। বাজান, কথা না বাড়ায় তাহলে বাড়ির ভিতর চলে যাও। আচ্ছা, বাড়ির মধ্যে তো যাব, কিন্তু তোমরা এগুলো কি করতেছো? আখি অসুস্থ মানুষ, তাকে এতগুলো কাপড় কেন ধুইতে দিছো? কেন বাড়িতে আর কোনো কাজের লোক নাই? কই, আমি তো টের পাইনি। ও মনে হয় ইচ্ছা করে চলে গেছিল। মা, ইচ্ছা করে যাক আর অনিচ্ছা করেই যাক, কিন্তু তুমি তো জানো ওর শরীরের অবস্থা ভালো না। ওর যদি কোনো সমস্যা হয় বা কোনো ক্ষতি হয়, খালি ওর একার ক্ষতি হবে না, আমার সন্তানেরও ক্ষতি হবে। তাই এই ভুলটা যেন আর কোনো সময় না করো। একবারে না, আমি তো করবই না। এখন তো তুমি চলে আইছো বাজান, তুমি সই সই রাখবে, নজরে নজরে রাখবে, যত্ন আদি করলেই ভালো থাকবি নে। বোমা, আমার ছাওয়ালটা কত দূর তেন কত কষ্ট করবি আইছে, তাদের ভিতরে নিয়ে যাবো। যা রে বাসান, যা। আমি মনে হয় কিছু বুঝিনি, ভাত মাছ খায়ে বড় হয়নি। বৌমা, তুমি যে আমার ছাওয়ালের কানে কুলু লাগাই আমার ছাওয়ালটা লিয়াইছাও, সে আমি খুব ভালো করেই বুঝতেছি। খালা, এ আবার কি হবে? তোমার ছেলে তো বাসায় চলে আসলো। আইছে আইছে, দাঁড়া। চলে আইছে তাতে কি, এর থেকে ভালো পিলান আরো আমি আটতে পারবো না, আচ্ছা, বুঝছিস? ঠিক আছে, আসো তো, তোমার সাথে আমার কথা আছে। আসো, কোনে নিয়ে যাস? বসো এখানে, তোমার সাথে আমার কথা আছে। কি কথা? কি কথা মানে? তোমার সাথে আমার কি কথা ছিল যে ওই ফকিন্নির বাচ্চাকে অত্যাচার করে বাসা থেকে বের করে দেব, তারপর আমি সোহেল ভাইকে বিয়ে করব। তা না, কি হলো? আমও গেল, ছালাও গেল, এখন আমার কি হবে বলো? আচ্ছা, পিলান কি খালি তোর ছেলে, আমার ছেলে না? হ্যাঁ, আমারও তো কত আশা ছেলে। আমি আমার সোহেলের সাথে তো বিয়ে দেব, কিন্তু আমি কি জানি যে আমার পিলানের উপর দিয়ে আমার বৌমা পিলান করে বসবি? ও যে তলে তলে এত পিলান করেছে আমি তো বুঝতে পারিনি। দেখছিস ও করেছে কি, আমার ছাওয়ালেক ডাইকিলি চলে আইছে। এখন যে কি করব বুঝতেছি না। তাহলে তাহলে আর কি খালা, তাহলে তো এই যে এত প্ল্যান করে মা আমাকে পাঠালো তোমার বাসাতে, আর এখন তো সোহেল ভাই চলে আসলো বোর কাছে, তাহলে আমি আর থেকে কি করব? এই, আমি বাসায় চলে যাই খালা। খবরদার, যা কইছিস কইছিস, আর কইসনি। শোন, একটা পিলানে সাকসেস হতে পারেনি তাতে কি হয়েছে?
প্ল্যান আরো কত আছে, সেই সব প্ল্যানে সাকসেস হব। শোন, কথায় আছে না, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকা করব, বেঁকা না করতে পারলে গিল্লাটো করে দেবো, বুঝছিস? যদি না ওঠে অত সহজে হার মানার পাচ্ছি না আমি, না বুঝছিস? তোকে যেহেতু কইছি এই বাড়ির বউ বানাবো, আমি এই বাড়ির বউ বানায় তারপর ছাড়বো। শুনো খালা, তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি, আমি যদি ওই সোহেলকে না পাই তাহলে কিন্তু আমি এমন কাজ করব পৃথিবীর কেউ জানতে পারবে না, এই বলে দিলাম। না না, দেখ, তুই রাগ করিস নি, তোর কিচ্ছু করা লাগবে না নে, তুই একটু মাথাটা ঠান্ডা কর, আমি সব ঠিক করে দেবো নে। শোন, চল ভিতরে চল, দেখি আবার ফকিন্নির বাচ্চা সব কয়ে দিলি নাকি। চল যা, চলো। চল। আখি, আমি আসাতে তুমি খুশি হওনি? কি যে বলো তুমি, তুমি আসাতে যে আমি কত খুশি হয়েছি তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। জানো, প্রতিটা প্রবাসীর বউয়ের জন্য, শুধু প্রবাসীর বউ দিয়ে না, যে কোনো মেয়ে মানুষের এই অবস্থায় তার স্বামীকে পাশে খুব দরকার। কিন্তু দেখো, তুমি আমার কাছে ছিলে না, জানো আমার খুব কষ্ট হতো, কিন্তু আমি তোমাকে কিছু বলি না যে তোমার যদি কাজে ব্যাঘাত ঘটে, কিন্তু তারপরেও তুমি আমাকে এত ভালোবাসো, আমার কথা এত চিন্তা করো যে তুমি আমার জন্য 3 মাসের ছুটি নিয়ে বাংলাদেশে চলে আসছো। জানো, আমি এর আগেও 5 বছর থেকে আসলাম, কিন্তু তোমাকে এত মিস করি নাই। কিন্তু এবার যে আমি না কাজকর্ম কিছুই করতে পারছিলাম না, যেখানে যাই শুধু তোমার কথা মনে হইতো। তারপরে আমার এক রুমমেট গর্ভবতী অবস্থায় তার বউকে বাড়িতে রেখে আসছিল। সে আসার আগেও বউ সন্তান সবাই ভালো ছিল, কিন্তু হঠাৎ করে ফোন আসলো তার বাবু নাকি মারা গেছে। এই কথা শোনার পর থেকে আমি না ঘুমাইতে পারছিলাম না, না জানি আমার বাবুটার কোনো ক্ষতি হয়ে যাবে কিনা। তাই আমার মালিককে অনেক বোঝায় আমি 3 মাসে ছুটি নিয়ে চলে আসছি, আমি যেন এই সময়টা তোমার পাশে থাকতে পারি। দেখো, তুমি সেই দূর প্রবাস থেকে আমার কাছে ছুটে এসেছো, যেখানে আমি তোমার সেবা যত্ন করব, তা না, আমি তোমার সেবা যত্নই করতে পারছি না, উল্টো তুমি আমাকে সেবা যত্ন করছো। এই, তোমাকে কি একবারও বলছি যে আমার সেবা করো? আমি তো প্রবাস থেকে আসছি তোমার সেবা করার জন্য। তাই কি হয় বলো? তুমি তো আমার স্বামী আর আমি তোমার বউ, আমার কাছে তো তোমার অনেক রকম আবদার থাকতে পারে, কিন্তু আমি তোমার কোনো আবদারই পূরণ করতে পারছি না। দেখো, এসব কথা বলো না, অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে। সাবধানে। শুয়ে পড়ো। তুমিও আমি ঘুমাও। শুচ্ছি, তুমি শুয়ে পড়ো। আম্মা ছাড়ুন, এই ফকিন্নির বাচ্চা, এই যে আমার খাওয়ার বাড়িতে আইছে, এই তোকে যে খাওয়াইনি, তোকে ঠিক মতো ঘুম পাড়তে দেয়নি, তোকে ঠিক মতো চিকিৎসা করিনি, সমস্ত অত্যাচারের কথা যদি আমার ছাওয়ালের কাছে কইছিস না, তাহলে তোর এমন ব্যবস্থা করব যা তোর সারা জীবন মনে রাখা লাগবে। আম্মা, এই যে আমাকে আপনি দেখতে পারেন না, আমাকে সবসময় অত্যাচার করে, এইসব কথা যদি আপনার ছেলেকে আমার বলার ইচ্ছে থাকতো অনেক আগেই বলে দিতে পারতাম, কিন্তু আমি বলিনি, কারণ আপনি মানুষটা খারাপ হতে পারেন, কিন্তু আমি খারাপ না। আমি কখনোই চাই নাই যে আমার জন্য আপনার মা ছেলের সম্পর্ক নষ্ট হোক, সেইটা ভেবে আমি সোহেলকে কিছু বলিও নাই, বলবো না। কি করছিস? আমি খারাপ? এই, আমার খারাপের কি দেখেছিস? তুই যদি আমার ছাওয়ালের কাছে কিছু করার চেষ্টা করিস না, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার এই মা ছাওয়ালের সম্পর্ক কতটুকু সময় খারাপ থাকবি? এই না হয় 2 দিন। হ্যাঁ, আমার ছাওয়াল আইছে তো 3 মাসের জন্যে, ঠিক 3 মাস পর আবার চলে যাবে, তারপর তোর তোর অবস্থা কি হবে? তোর আর এই তুই পেটের ডার অবস্থা, এইটা একবার চিন্তা কর। এই এতগুলি কথা যদি মনে রাখিস, তাহলে মুখটা একদম চুপ চুপ করে রাখবো। আমি তো সবসময় চুপই থাকি আম্মা, আমাকে কি কোনো কথা আপনি বলতে দেন? আমি যদি কথাই বলতে পারতাম
তাহলে এত অত্যাচার এত নির্যাতন আমাকে সহ্য করতে হতো না। আর আপনি এই নিয়ে কোনো চিন্তা করবেন না। আর আমি মা হয়ে কখনো চাইবো না আমার নিজের সন্তানের ক্ষতি হোক। আপনি হয়তো চাইতে পারেন, কিন্তু আমি পারবো না। তাই আপনি নিশ্চিন্তায় থাকুন, আমি সোহেলকে কিছুই বলবো না। যাক, কথাটা তাহলে মাথার ভিতর ঢুকেছে। এটি না খুব ভালো করে ঢুকায় রেখে দে, বেশি না। তোর আর মাত্র 3 মাস চুপ করে থাকা লাগবে, বুঝতে পারছিস? কথাটা ভালো করে মাথায় ঢুকায় নে। আম্মা, এক কথা আপনি কেন বারবার বলছেন? আমি তো আপনাকে বলেই দিলাম আপনি খারাপ হতে পারেন, কিন্তু আমি খারাপ না। তাই আপনি নিশ্চিন্তায় থাকুন, আমি আপনার ছেলেকে কিছুই বলবো না। এই, আমার খারাপের কি রূপ দেখেছিস? হ্যাঁ, হাই যে মানুষ, আমার জীবনে আমি মানুষ দেখেছি, কিন্তু এইরকম অমানুষ আমি কখনোই দেখি না। অত্যাচার করার মতো অত্যাচার করে, আবার বলে মুখ বুজে থাকতে। আরে আম্মা, আমি তো মুখ বুঝেই থাকি। আমি যদি এইসব কথা আপনার ছেলেকে বলতাম, আপনার ছেলের সাথে আপনার সম্পর্ক সে কবেই নষ্ট হয়ে যেত। দেখো আখি, তোমাকে কিন্তু আমি বারবার বলতেছি তুমি কোনো ভারী কাজ করবা না, কিন্তু তারপরে আমি একটা জিনিস বুঝি না, তোমার কি বসে থাকতে ইচ্ছা করে না? আর তোমার শরীরে কি কোনো দরদ নাই? কি করব বলো, সারাদিন কি শুয়ে বসে দিন যায়? হ্যাঁ, আমার একদম বসে থাকতে ভালো লাগে না, সেজন্য তো আমি কাজ করি। আর কি এমন ভারী কাজ করি? হ্যাঁ, আমাকে কি আম্মা কোনো কাজ করতে দেয়? তুমি দেখো না, আম্মাই সমস্ত কাজ করে। আরে পাগলি, তোমাকে আমি একটা জিনিস বুঝাইতেই পারতেছি না, যে তোমার যদি কোনো ক্ষতি হয়, শুধু তোমার একার ক্ষতি হবে না, আমার সন্তানেরও ক্ষতি হবে। আর আমি চাই না আমার সন্তানের কোনো ক্ষতি হোক। তুমি আমাকে কথা দাও। আচ্ছা, আমি এই যে তোমাকে কথা দিলাম, আমি এমন কোনো কাজ করব না যাতে আমাদের সন্তান কষ্ট পায়। কি ব্যাপার, বিদেশ থেকে ফোন? আমার রুমমেট ফোন দিছে। রিসিভ করো। হ্যালো, হ্যাঁ আজিম বল। কি বলিস? কোম্পানি থেকে তো আমাকে 3 মাসে ছুটি দিছে, আর আমি আসলাম মাত্র কয়েকদিন হয়েছে। আরে সেটা তো বুঝলাম যে এখন কোম্পানির কাজ অনেক বেড়ে গেছে, আর একটা সাইড নিছে, কিন্তু আমার তো 3 মাসে ছুটি দিছে। কি বলিস? আমি যদি এই সপ্তাহের মধ্যে না যাই তাহলে আমার চাকরি চলে যাবে। দেখ ভাই, আমার চাকরি চলে গেলে যাক, আমি 3 মাসের আগে যাইতে পারবো না, কারণ আমার বউটা গর্ভবতী। কখন বা আমার সন্তান পৃথিবীতে আসে, আমার সন্তানের মুখ দেখবো, তারপরে আমি প্রবাস যাব। তুই একটু মালিককে বোঝা না। আচ্ছা, ওকে, বাই। কি হয়েছে? আর বলো না, আমি তোমাকে বললাম না যে আমাকে 3 মাসে ছুটি দিছে, কিন্তু এখন কোম্পানি থেকে বলতেছে কোম্পানি নাকি আরেকটা সাইডে নিছে, সে সাইডে অনেক কাজ। যদি আমি এই সপ্তাহের মধ্যে প্রবাসে না যাই তাহলে আমার চাকরি থাকবে না। কি বলো? এটা তো কখনো করাই যাবে না। তুমি একটা কাজ করো, তুমি আবার প্রবাসে চলে যাও। এটা তুমি কি বলছো? তুমি জানো আমার কোম্পানির মালিককে আমি কত রিকোয়েস্ট করে 3 মাসের ছুটি নিছি। আমার অনেক স্বপ্ন, আমার একটা সন্তান হবে। সন্তান জন্মগ্রহণ করার পরে আমি তাকে কোলে নিব, আমি তার মুখটা দেখব। কিন্তু আমি যদি চলে যাই তাহলে তো এটা আমি করতে পারবো না। না না, আমার চাকরি যাই যাক, আমি আর প্রবাসে যাব না। দেখো, এমন পাগলামো করো না। তুমি যদি এখন প্রবাসে না যাও তাহলে আমাদের সন্তানের ভবিষ্যৎ কি হবে? হ্যাঁ, এ কথা কি একবারও চিন্তা করছো? তুমি একদম চিন্তা করো না। তুমি প্রবাসে গেলে তাতে কি, আম্মা তো আছে, আর আম্মা তো আমাকে অনেক যত্ন করে। তুমি দেখো, আমাকে যেমন যত্ন করে তার থেকে বেশি আমাদের সন্তানকে যত্ন করবে। তুমি এসব চিন্তা বাদ দিয়ে তোমার হচ্ছে রুমমেট যা বললো তাই শোনো, তুমি চলে যাও। তুমি যাই বলো না কেন, আমি আমার সন্তানের মুখ না দেখে প্রবাসে যাব না। তুমি আমাকে আর রিকোয়েস্ট করো না। দেখো সোহেল, তুমি কিন্তু একদম বাচ্চা না, তুমি অনেক কিছু বোঝো। তুমি কেন বুঝতে পারছো না? তুমি এতদিন যাবৎ প্রবাসে ছিলা শুধুমাত্র আমাদের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে, আর এখন তুমি বাড়িতে বসে থাকলে তাই হয় নাকি? বাচ্চাটা হবে, তারও তো খরচ বাড়বে, তাই না? তাকে বড় করতে হবে, পড়াশোনা শেখাতে হবে, তার জন্য তো তোমার কর্মটা অনেক জরুরি।
শোনো, এসব পাগলামো চিন্তা মাথা থেকে বাদ দিয়ে আমি যেটা বলি সেটা শোনো। আমি তোমাকে একবারও বলছি যে আমি প্রবাসে যাব না। আমি প্রবাসে তো যাব, কিন্তু আমার সন্তানের মুখ দেখব, তারপরে আমি আবার প্রবাসে যাব। তা না হলে আমি আর প্রবাসে যাব না। দেখো, তুমি এখন আপাতত যাও, পরে আবার কয়েক মাস হলে তুমি এসো, এসে তখন আমাদের সন্তানকে দেখো। বাজান, বৌমা কিন্তু ঠিকই কইছে। দেখ বাজান, ও আস্তে 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 আস্তে, সাবধান সাবধান, ধর ধর ধর। ওরে আল্লাহ রে, আমি না তোমাকে কইছি বেশি জোরে চলাফেরা করবে না, অসুবিধায় পড়ে যাবে। বাজান কইছে কি, বৌমার জন্য তো আমি আছি, তুই এত চিন্তা করতেছিস কি? বাড়িতে একটা নাতিপুতি আসবি, আর সেই নাতিপুতিকে আমি দেখবো না, যত্ন করবো না, তুই এই কথা ভাবলো কি করি? বাজান রে, বাড়ির বাচ্চা কাচ্চা হলে দুনিয়ার খরচ বাইরে যায়, আর তুমি যদি এই বিদেশে না যায় সার্টিফিকেট হারা ফেলা দাও, কি অবস্থা হবে নি সংসারে? বাজান তুমি তো বুঝতে চাও না, এটাই হলে কামাই করার বয়স, বুঝছো বাজান? ওই বৃদ্ধ বয়সে তো আর কামাই রুজি করতে পারবে না নে, এই বয়সে কামাই রুজি করিলাও, কামাই রুজি করি এখন যা জমাবে সেইটা বয়সকালে বসে বসে খাবে। আর বৌমার জন্য তো আমি আছি, বৌমার কোনো যত্নের অন্টুটি আমি হতে দেব না, সহে 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 রাই দেব, বুঝছো বাজান? যা যা খাওয়ানোর দরকার আমি খাওয়াবো, তুমি খালি আল্লাহর নাম লিস চলে যাও একবার। মা, আমি জানি তোমার বৌমাকে তুমি অনেক সেবা যত্ন করো, নিজের মেয়ের মতো আদর করো। আর আগেও আমাকে বলছে তুমি সংসারের কোনো কাজই তাকে করতে দাও না। কিন্তু মা, আমি আমার সন্তানের মুখ না দেখে প্রবাসে যাব না। চাকরি একটা গেলে আর একটা পাবো। আমি তো বলছি না যে আমি প্রবাসে যাব না, আমি প্রবাসে যাব, আমার সন্তানের মুখটা দেখব, তাকে আমি কোলে নিব, তারপরে আমি আবার প্রবাসে যাব। দেখো সোহেল, আমাদের সন্তানের ভবিষ্যতের জন্য হলেও তোমাকে প্রবাসে যেতে হবে। তুমি প্রবাসে না গেলে আমাদের সন্তানের ভবিষ্যৎ কখনোই উজ্জ্বল হবে না। তোমরা সবাই যেহেতু চাচ্ছ আমি প্রবাস যাব, আর প্রবাস গেলেই তোমরা খুশি, আচ্ছা আমি প্রবাসেই যাব। চলো ভিতরে চলো। যাতে না, আমি আসতেছি। বোমা, ওর ব্যাগপত্র গোছা দাও গা, যাও 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 যাও, যা বাজান যা। আমি এই দিনের অপেক্ষায় করতেছিলাম। আল্লাহ তুমি সহায়, তুমি যে টুকপুস করে আমার লটারিটা লাগা দেবে আমি বুঝবেনই পারিনি। ওগো, তুমি এখানে মন খারাপ করে আছো, কখন থেকে খুঁজতেছি, খাইতে হবে না তোমার? জানো, আমার না কোনো কিছু ভালো লাগতেছে না। তোমাদেরকে আমি কি করে বোঝাই যে আমার প্রবাসে যাইতে ইচ্ছা করতেছে না, কিন্তু তোমরা বলছো আমার ভবিষ্যৎ, কিন্তু আমার ভবিষ্যৎ তো তোমার গর্বে। আমার ধ্যান ধারণা সব কিছু আমার সন্তানকে নিয়ে। আমার সন্তান হবে, আমি তার সঙ্গে খেলা করব, আমার সন্তান হয়ে আমি প্রথমে কোলে নিব, আমি তার মুখটা দেখব, এই আশা নিয়ে আমি প্রবাস থেকে আসলাম। কিন্তু আবার আমাকে প্রবাসে যাইতেই হবে। দেখো, তুমি তো আর একবারে বাচ্চা না, তুমি তো যথেষ্ট বোঝো। তোমার সন্তান হবে ঠিক আছে, তুমি তাকে কোলে নিবা সেটাও বুঝতে পারছি, তুমি তো প্রথমবার বাবা হবা, তোমার অনুভূতিই অন্যরকম। কিন্তু দেখো, সন্তান হওয়ার পরে সন্তানকে মানুষ করতে, তাকে সুন্দর একটা ভবিষ্যৎ গড়ে দিতে অনেক অর্থের প্রয়োজন। আর তুমি যদি বাংলাদেশে থাকো, কখনোই সেটা সম্ভব না। দেখো সোহেল, অন্তত আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে তুমি প্রবাসে যাও, তুমি আবার এসো, তুমি কয়েক মাস পরেই আবার ছুটি নিয়ে এসো, এসে আমাদের সন্তানকে তুমি দেখে যেও। আমার না মন টানতেছে না, আমার মনে হচ্ছে আমি যদি প্রবাসে যাই আমি আমার সন্তানকে দেখতে পাবো না, মন চাইলেও তো দেখতে পাবো না। যদি কখনো ভিডিও কল দিই হয়তো ফোনের মাধ্যমে দেখতে পাবো, কিন্তু বাস্তবে তো দেখতে পাবো না। আমার না যাইতে ইচ্ছা করছে না, আমি না প্রবাসে যাব না। না না সোহেল, এরকমভাবে বলো না। দেখো, সন্তানের ভবিষ্যতের জন্য বাবা মা যদি একটু কষ্ট না করে, তাহলে সন্তানের ভবিষ্যৎ কখনো উজ্জ্বল হবে না। তোমাকে মানুষ করতে তোমার বাবা মা যেমন অনেক কষ্ট করেছে, আমাকে মানুষ করতে আমার বাবা মা কষ্ট করেছে, আমাদের সন্তানকে মানুষ করতেও তো আমাদের কষ্ট করতে হবে। দেখো, এখন তুমি বাবা হতে যাচ্ছ, এখনও যদি তুমি সেই ছেলেপেলের মতো আচরণ করো তাহলে কি হবে বলো?
দেখো তোমার যে শরীরের অবস্থা, এই সময়টা মানে তোমার পাশে আমার থাকা খুবই জরুরি। তারপরে তুমিও চাচ্ছ, আমার মাও চাচ্ছে আমি প্রবাসে চলে যাই। শুধু তোমাদের মুখের দিকে তাকায় যাচ্ছি না, আমার সন্তানের ভবিষ্যতের দিকে তাকায় আমি আবার প্রবাসে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, অনেক কথা হয়েছে। সারাটা দিন এই চিন্তায় চিন্তায় খাওয়া দাওয়া বন্ধ করে দিছো। চলো তো, আগে খেতে হবে। চলো একসঙ্গে খাও। মা, আমি চলে যাচ্ছি। আমার স্বপ্নকে তোমার হাতে তুলে দিয়ে যাচ্ছি। মা, আমি যেন এসে আমার সন্তানকে সুস্থভাবে দেখতে পারি। মা, তুমি আখিকে যত্ন করো, আখির যত্ন নিও। ওকে দিয়ে কোনো ভারী কাজ করায় না। ওর যদি কষ্ট হয়, শুধু ওর একার কষ্ট হয় না, আমার সন্তানেরও কষ্ট হয়। আর আখি, তোমাকে বলছি, তুমি কিন্তু কোনো ভারী কাজ করো না। তুমি শুধু একা নয়, তোমার কাছে আমার আমানত রয়েছে, আমার সমস্ত স্বপ্ন রয়েছে। আমি যেন এসে আমার সন্তানকে কোলে নিতে পারি, আমার সন্তানের মুখটা আমি দেখতে পারি। প্লিজ আমার কথাটা তুমি রাখো। ওগো, তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করো না। তুমি ভালো থাকলে আমি ভালো থাকবো। তুমি যদি আমাদের নিয়ে এভাবে চিন্তা করো, তাহলে তো তুমি গিয়ে কাজ করতে পারবে না। এই যে আম্মা আছে না, তিশা আছে, সবাই আমাকে দেখে শুনে রাখবে। তুমি আল্লাহর নাম নিয়ে এখন বের হয়ে যাও। ঠিক আছে তিশা, তোর ভাবি যতদিন বাচ্চা না হয় এতদিন তুই আর বাড়িতে যাস না, তুই এই বাড়িতেই থাকবি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমরা ভাবি খেয়াল রাখবো, তুমি একদম নিশ্চিন্তে যাও। আচ্ছা মা, আমি গেলাম। আখি, নিজের খেয়াল রাখো। তুই কি ভাবিছিস যে তোকে আমি আদর যত্ন করব? হ্যাঁ, তেল সুদূর দিয়ে শুয়ায় রাখবো? শোন, আমি খালি আমার সওয়ালের চুলে যাওয়ার অপেক্ষায় ছিলাম। সে কখন বড় বিয়ে, তো কখন আমি বকের মতো করে ধরবো। শোন, তুই এটা ভাবিসনি যে তোকে আমি ভালোবাসবো আর তোকে আমি যত্ন নেব। আম্মা, আপনি এইমাত্র আপনার ছেলেকে কথা দিলেন যে আপনি আমার খেয়াল রাখবেন, আপনি আমাদের যত্ন করবেন। এইটার নমুনা দিলেন। যত্ন করবো, খেয়াল রাখবো? আরে ওটা তো ছিল আমার নাটক। আমার সাওয়ালের সামনে যদি ওই নাটকটা না করতাম আমি, আমার সাওয়াল তো প্রবাসে যাওয়া রাজি হইতি না। আর আমার সাওয়াল প্রবাসে না গেলে তোকে আমি এই বাড়িতে কি করে বাইর করতাম? তাই এইটা পুরাটাই ছিল আমার নাটক। আমার সাওয়ালে বুঝায় সোজায় এই বাড়িতে খালি বাইর করলাম। আম্মা, আমি আগেই বুঝতে পেরেছিলাম যে আপনি যা করছেন সবকিছু অভিনয় করছেন। আর আপনি কি ভাবছেন আপনার ছেলে চলে গেছে জন্য আপনি আমাকে বাড়ি থেকে বের করে দিবেন? কখনোই না। আমার জীবন থাকতে আমি এই আমার স্বামীর ভিটা ছেড়ে কোথাও যাব না। তাই তো, তুই যাই তিতি বেহাইয়ে, তোর জীবন থাকতে তুই এই বাড়িতে বাড়াস, তোকে মরার ব্যবস্থাই করি। জীবন থাকতে বলে কেমনে লাগে? সোহেল, সোহেল, আমি এখন বুঝতে পারছি তুমি ঠিক সবকিছু বুঝতে পারছিলা যে তোমার মা আমাকে অনেক অত্যাচার করে, সেই জন্য তুমি প্রবাসে যেতে চাইলা না। কিন্তু আমি যে সব থেকে বড় ভুল করলাম, আমি যদি তোমার কাছে সবকিছু স্বীকার করতাম তাহলে হয়তো আমার আর এই দিন দেখা লাগতো না। আরে ভাবি, কি করছেন আপনি এটা? তিশা, এই যে রান্না করতে হবে তো, পেঁয়াজ বাটাটা ফুরাই গেছে, তাই একটু পেঁয়াজ বাটতেছি। এই দাঁড়ান দাঁড়ান, আপনি পেঁয়াজ বাটতেছেন মানে?
আমি যে আপনাকে বললাম যে আমি একটু মুখে হলুদ মাখবো, আপনাকে হলুদ বাটতে বললাম, আর আপনি নাকি এখানে পেঁয়াজ বাটতেছেন। তিশা, এ কোন সময় তুমি হলুদ মুখে নিবা? আর এদিকে তো রান্নাও বেলা হয়ে যাচ্ছে। রান্না যদি আগে ভাগে না করি তাহলে আম্মা এসে আবার রাগারাগি করবে। তুমি কালকে নিও মুখে হলুদ, আমি সকাল সকাল বেটে দেব। এই, আপনি দেখতে পাচ্ছেন না আমার স্কিনটা কেমন নষ্ট হয়ে যাচ্ছে? আরে এখন যদি আমি আমার ফেসের যদি যত্ন না নিই তাহলে তার 2 দিন পর আমার কোনো ছেলেই পছন্দ করবে না। আপনি কি বোঝেন এসব? তিশা, তুমি কিন্তু আমার সাথে বেয়াদবি করছো। তুমি হয়তো ভুলে গেছো আমি তোমার বড় ভাবি। আমি যে এই অবস্থা তোমার কাজটা করে দিতে চেয়েছি এই তো অনেক বেশি। আর তুমি তো নিজে নিজে হলুদটা একটু বেটে নিতে পারো। তুমি তো কোনো কাজই করো না, শুধু শুয়ে বসে ফোন টিপে দিন পার করো। আমি একটু ব্যস্ত আছি, তুমি তো নিজে থেকে বেটে মুখে নিতে পারো। তাই আমি নিজের হাতে এখন বাটবো হলুদ। দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি মজা। এই হাত দিয়ে কি বাটতেছিলেন? পেঁয়াজ। আমার হলুদ না বেটে, তাই না? দেখি আপনার হাতটা। তিশা, তিশা, তিশাটা কি করছো? তিশাটা কি করছো তুমি? তিশা! দেখ কেমন লাগে। এরপর আমার মুখে মুখে আর তর্ক করবি? হাত নিয়ে। তিশা, তুমি এ কি করে দিয়ে গেলা? আমার হাতটা যে জ্বলে পুড়ে যাচ্ছে। তোমরা কেন সবাই আমাকে এত অত্যাচার করো? বৌমা, কি করতেছ? আম্মা, এই তো রান্না করতেছি। ও, ভাত খাইছাও? না আম্মা, এখনো তো রান্নাই হলো না। ও, বসে বৌমা, এই যে ঘরে মাছের তরকারি দেখলাম, মাছের তরকারিটা কি রান্না দিছে? কেন আম্মা? আমি তো তরকারিটা রান্না করে ঘরে রেখে আসলাম, ভাত রয়েছে চুলায়। ও আচ্ছা বৌমা, তুমি তরকারি রাঁধিছাও না ভুল করে আমার গোসলের পানির মধ্যে সবজিগুলি ছাড়িয়ে দিছাও? না না আম্মা, এ কি বলছেন আপনি? আমি গোসলের পানি কেন দিব? আসলে আজকের তরকারিটা একটু ঝোল হয়তো রয়েছে। মনে হচ্ছে কি আমি যাই তরকারির মধ্যে একটা ডুব মারিয়ে দেই। এত ঝোল কিসের জন্য হবে? বাপ জন্মে তরকারি খাইসনি, এই বাড়িতে আইছিস কতদিন হয়ে গেল, তুই দেখিসনি আমি তো এরকম তরকারি খাই? তোর বাপের বাড়ি মানে হাটের সমান ঝোল খায়, কিন্তু আমার বাড়িতে আমি হাটের সমান ঝোল খাইনি। তোর বাপের বাড়ির মতো তো ছোট লোক আমার বাড়ি না। আম্মা, এভাবে কেন বলছেন? আপনি যে একদম শুকনো শুকনো তরকারি খান তাও তো না। হয়তো আজকে ভুল করে ঝোলটা একটু বেশি পড়ে গেছে, তার জন্য কি আপনি আমার বাবা মা তুলে কথা বলবেন? ওরে বাবা রে বাবা রে, যে আমার বাপ মা ছিরি তার আবার কথা কইলি এত গায়ে লাগে? এই তোর বাপ মার যদি এত দরদই হইতো তোকে না রাতবার শিখাইয়ে তারপরে এই বাড়ি পাঠাইতো, বুঝছিস? ওই আমার সালের হাত ধরে ভাইগে আসতো না। আম্মা, আপনি কথায় কথায় আমার বাবা মা তুলে খোঁটা দেয়, কিন্তু কিসের জন্য? আপনার ছেলে তো আমাকে দেখে শুনে নিয়ে আসছে। আর এমন করে কেন বলছেন? প্রত্যেক মেয়েরাই বিয়ের আগে কোনো কাজ পারে না, কিন্তু আমি তো বিয়ের পর থেকে আপনার এই সংসারের সমস্ত কাজ নিজে হাতে করি। আপনি কি আমাকে কখনো শেখাইছেন? না, সমস্ত কাজ তুমি এই নিজে হাতে করো, রাতেরাও তো এই হাতেই করিস, তাই না? আরে বসো 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 বসো, আস্তে 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 বসো 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 বসো। দেখি এই যদি শিক্ষা হয়ে থাকে আর কোনোদিন এরকম করে রাখবো না, ঠিক আছে? খালা, অনেক তো সহ্য করলাম, অনেক এই বাসাতে থাকলাম, তারপরেও তো
তুমি তোমার ওই বৌমাকে কিছুতেই বাসা থেকে বের করতে পারলা না। তিশারে আমি কি করব ক, এই মারধর অত্যাচার তো কম করিনি, তাও যদি ঠেটার মতো পড়ে থাকে কি করি ক। ঠেটা এই বাড়িতে যাবিরই চাচ্ছে না। সবই ঠিক আছে খালা, তারপরে একটা জিনিস দেখো, সোহেল ভাই এসে আবার চলে গেল, এরপর যদি এসে দেখে যে তার সন্তান, তারপরে কি হবে বুঝতে পারছো? এমনিতেই তো সোহেল ভাই তার বউকে অনেক ভালোবাসে। কথা তো ঠিকই কইছিস, সোহেল যদি আসি দেহে বাচ্চা হয়ে গেছে, আর এই বাচ্চার মুখ দেখলে তো সোহেল আরো গদগদ হয়ে যাবেনি। শুনতিসা আমি আর পারতেছি না বুঝছিস, এত অত্যাচার নির্যাতন করতেছে, সেটা চলে যাক, সোহেল আসার আগে বিদায় হোক না, ও আরো জোকের আঠার মতো আটকে রয়েছে মারে। খালা, তোমার বাসায় বউ হওয়ার স্বপ্নটা আমার স্বপ্নই থেকে গেল, পূরণ আর হলো না। ও হবে নি, চিন্তা করিস নি, সোহেল কেবল গেছে, এইবার দেখ এমন অত্যাচার করবো না যে একবারে ও পলায়ে বাঁচবে। আর কতদিন খালা এইভাবে বলো তো? অত্যাচার তো করতেছই, কোথায় যাচ্ছে তোমার বৌমা? সে তো এখানে ঘাটি বেড়ে বসে আছে। এ তিশা, তিশা আমার মাথায় তো আগে মেলা বুদ্ধি ছিল, কিন্তু ইদানিং কিসের জন্য যেন আমার মাথায় আর বুদ্ধি টুদ্ধি খেলতেছে না, তুই একটু বুদ্ধি টুদ্ধি দে না আমার। আমি আর কি বুদ্ধি দেবো? ওই যে মানুষের কাছে শুনছিলাম তোমার নাকি অনেক বুদ্ধি, এখন বুদ্ধি তো না, মাথার মধ্যে শুধু ছাই ভরা। ওই কথাই তো আমি তো করছি, মাথায় আর বুদ্ধি খেলে না, বয়স হয়েছে তো, মনে হয় যে কেলেজারিগুলি খাটাচ্ছে কেলেজারি খাটতেছে না বুঝছিস। তুই একটু দে, তুই তো জোয়ান মানুষ, জোয়ান মাথায় মেলা বুদ্ধি থাকে। খালা, এতদিন তোমার বুদ্ধি মতো চলছি, এবার তুমি আমার বুদ্ধিটা শুনে দেখো। এদিকে আসো, শোনো। ওরে বাবা রে, কি বুদ্ধি খালা? বাবা তোর তো দারুণ বুদ্ধি, এই বুদ্ধি চললে পরে আমার প্ল্যান সাকসেস হয়ে যাবে। তিশা চল, তাহলে ওটাই খালা। আসো আসো, আসো। চল। আহা, কি করো কি করো, ওঠো 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 ওঠো। তুমি কি এসব কাম করতে চাও? হ্যাঁ, তুমি আমাক কইতে আমি কি এগুলি করে দিতাম? হ্যাঁ ভাবি, তুমি এই শরীরে এসব কাজ করতে গেছো কেন? দেখতো কথা, এই কাম করতে চাও ঠাইসে বসি, বাচ্চাটার যদি একটা ক্ষতি হয়ে যায়, ওরে আল্লাহ আমি ছাওয়ালের কাছে কি জবাব দেবো রে, আর আমি তো কষ্টে পড়ে যাবো রে, আমার বংশের প্রদীপ আসতে না আসতে যদি পৃথিবীর বুকের টান চলে যায়, আমি কেলিয়ে বসে থাকবো, আমার জীবনটাই বিধা হয়ে যাবে। আম্মা, এই কেমন কথা আপনি বলছেন? আল্লাহ না করুক আমার সন্তানের যেন কোনো ক্ষতি না হোক। আর আম্মা, কাজ তো আমি এই নতুন করছি না, প্রতিদিন অনেক ভারী কাজ করতে হয়, আর সামান্য খড়ি গোছানো কাজ, এতে কিছুই হবে না। বোমা, আগের কথা কই আমাকে আর লজ্জা দিয়ে না, আমি আগে বুঝিনি তোমাকে দিয়ে আমি কত খাটানি খাটাইছি, দাদার মতো মারিছি, এখন আমি বোঝা শিখেছি, আমার বুদ্ধি হয়েছে, এখন আমি আর তোমাকে কোনো কাম করবে দেবো না, এখন আমি তোমাকে ফুল চন্দন দিয়ে একবারে খাটের মধ্যে বসাতে হবো। কিরে তিশা? হ্যাঁ খালা, তুমি তো ঠিকই বলছো। আর ভাবি, খালা তো একদম ঠিক বলছে, এই সময় না তোমার এত ভারী কাজ টাজ করতে হবে না, আমি তো আছি, খালা তো আছে, আমরাই করে নেব। কি বলো খালা? ঠিকই তো কইছিস তুই, তুই আসিস আমি আসি, আমরা দুইজনে মিলে সমস্ত কাজ করে দেব। বোমা, এই যে হেনে যে আইছি বুঝছে তোমার কাছে, শোনো বোমা, সারা জীবন তো তোমার কাম করাই খাওয়াইলাম, কোনোদিন তো আর বসে বসে খাওয়াইনি। হে বোমা, ওই যে উত্তরপাড়া তোমার এক কাকা আছে না, ওই কাকার বাড়ি দাওয়াত পড়েছে বুঝছ, তো তোমাকে নিয়ে যাব, চলো যাই। না মা, আমার শরীরটা এমনি খারাপ, আর এত দূর পথ হেঁটে যাওয়া আমার পক্ষে সম্ভব না। আরে ভাবি, কি বলো তুমি এসব? চলো না যাই, তুমি গেলে আমার না অনেক ভালো লাগবে। কি বলেন খালাম্মা? ওহো, তিশা ছোট মানুষ,
ও যদি আমার সাথে যায় ওর কি ভাল লাগবে নাকি? বৌমা তুমি না করে না, আমার খুব খারাপ লাগবে। কিন্তু আম্মা, ওই পাড়ায় যে কাকা আছে সেটা তো আমি জানতাম না। আর সেটা বাদ দেই, আপনি তিশা সবাই রেডি হয়ে আসছেন, আর আমি এই অবস্থায় দাওয়াত খাইতে যাব, তা হয় না। আপনারা দুজন যান, বাড়িতেও তো একজন থাকতে হবে, বাড়িতেও তো নজর রাখতে হবে। আপনারা যান, আমি বাড়ি দেখব। কারো নজর রাখা লাগবে না রে, আমি অলরেডি ঘর দুয়ারগুলি তালা দিয়ে আইছি। আর আমরা কি এমন রেডি হয়েছি, আর তোমাকে কালা কাপড়ে যা সুন্দর লাগতেছে। আর আমরা যাব এই বিলের মধ্যে দিয়ে। শোনো বৌমা, এখন ধর দিনকাল ভালো না, একটু যদি চকচকা শাড়ি পরো ভূত পেতের নজর লাগতে পারে। এমনি করেই যাও, বুঝছো? চল মানা করে না। আর হ ভাবি চলো না, খালা তো ঠিকই বলছে। হ্যাঁ আচ্ছা আম্মা, ঠিক আছে। আমিও তো অনেক দিন কোনো দাওয়াত খাই না, আর আপনাদের সাথে তো আমার কোথাও যাওয়াও হয় না। আম্মা, আপনারা যেহেতু এত করে বলছেন, তাহলে চলুন, আমার আর অমত নেই। চলো চলো তিশা, চলো। দাঁড়ান আম্মা, আপনি আমাকে বললেন যে আমাকে নিয়ে নাকি আপনারা দাওয়াত খাইতে যাবেন, তাহলে এই জঙ্গলের ভেতর কি? কিছু না তো, দাওয়াত বাড়ি চলে আইছি তো। দাওয়াত বাড়িতে চলে আসছেন মানে? আম্মা, আমি তো আশেপাশে কোনো বাড়ি ঘরে দেখছি না, তাহলে এখানে কিসের দাওয়াত? হেনে হয়েছে গো খয়রাত রাধা হয়, বুঝছো তিশা? খালা এত কথা না বাড়িয়ে, এখন আশেপাশে কেউ নেই, ধরো তো তুমি। মানে আশেপাশে কেউ নাই আর ধরবে মানে? আম্মা, আমি তো কিছুই বুঝতে পারছি না। আম্মা, আমার দাওয়াত খাইতে হবে না, আমি বাড়ি চলে গেলাম, আপনারাই যান দাওয়াত খাইতে। আম্মা ছাড়ুন, আম্মা, আম্মা এটা কি করছেন আপনি? কি করতেছি বুঝিসনি? মেলাবার বুঝাইছি এই বাড়িতে চলে যা, এই বাড়িতে চলে যা। না, ঘরটি গাড়ি বসে রইছিস। আবার কইছি গাদারা নষ্ট করে দে, তাও নষ্ট করিসনি, পেটে নিয়ে রইছিস কি না? একটু বাচ্চা আসবি আমার নাতি নাতি, এই যে তোকে দেখতে পারিনি, তোর পেটের গাদাকে আমি দেখতে পারবো কি করে? হ্যাঁ, তুই এই বাড়ির ঘাটি গেড়ে থাকবো? আজ দেখ তো কি করে এই বাড়িতে রাখি, আজকে তোকে আমি শেষ করে দেবো। আম্মা, এটা আপনি কি বলছেন? আমাকে আপনি পছন্দ করেন না, ঠিক আছে, আমি না হয় পরের মেয়ে, কিন্তু আমার গর্ব তো আপনাদেরই বংশের প্রদীপ, আপনি অন্তত তার করে ক্ষতি করেন না আম্মা। খালা তুমি না কথা বলছিস, আর লোকজন আসলে কি তাড়াতাড়ি করো না কাজটা। আম্মা, আম্মা ছাড়ো। কি রে, তুই এবার খুশি তো? তোর পথ তো পরিষ্কার হয়ে গেল। খুশি মানে খালা, সেই খুশি আমি। কিন্তু একটা কথা কত, তোর এইটুক মাথার মধ্যে এত সুন্দর বুদ্ধি কোনটা না আসলে? আরে খালা, তুমিও তো দেখতেছি পাগল। এই যে তুমি বললা এতটুক মাথা, এতটুকুর মাথার মধ্যে কি আর এত বড় বুদ্ধি থাকে? বুদ্ধিটা কার তুমি কি সেটা জানো? না, এই বুদ্ধিটা কার? কার আবার? তোমার বোনের, মানে আমার মার। ও, তাই তো কই, এরম কাঁচা মাথায় এরম পাহা বুদ্ধি আসলি কি করি? এই পাকা বুদ্ধি যে পাকা মাথায় তে নাইছে, এবার গা বুঝলাম। যাক, আমার বোন ছাড়া এরকম শয়তানি বুদ্ধি বাইর করার ক্ষমতা কারণ নেই। তাছাড়া কি, শোনো, আমি তো মাকে ফোন দিয়ে বললাম যে মা, খালা তো কিছুই করতেছে না, তো এখানে থেকে আর কি করব, তাহলে আমি বাসায় চলে যাই। তখনই তো মা বলল, শোন, তোর খালার কানে এই বুদ্ধিগুলো দে, দেখ কাজে লেগে যাবে। আর সেদিন কাজে লেগে গেল। তাহলে আমার স্বপ্ন তো পূরণ হয়ে গেল, এবার তোর স্বপ্ন পূরণ করার সময় চলে আসে।
হ খালা ঠিকই কইছো, এবার দেখো কিছু একটা করা যায় কিনা। হ্যাঁ, এবার তোর মা খবর দেই, খবর দিয়ে তোর একটু বিয়ের ব্যবস্থা করি। খালা কি যে বলো না তুমি, আমার কি লজ্জা করে না বলো? ওরে বাবা রে, নিয়ে আমার মানুষটা লজ্জা লাল হয়ে গেছে। থাক, আর লজ্জা পাওয়া লাগবি না রে, 2 দিন পরে তো এই বাড়িরই বউ হবে। আমার কি যে ভালো লাগতেছে জানিস তিশা, তোর এত দিনের স্বপ্ন তুই এই বাড়ির বউ হবু, সেই স্বপ্নটাই পূরণ হতে যাচ্ছে। আল্লাহ, এ তো দেখতেছি সোহেল ফোন দিছে। না না, আমি ফোন ধরবো না। আজকের ফোন, না না, আমি ফোন দিয়ে কি করবো, আমি ফোন ধরতে পারবো না। আবার ফোন আইছে। ও আল্লাহ, আবার সোহেল ফোন দিছে। আমি ফোন ধরবো না। বাজুকের ফোন, এখন যদি ও ফোন ধরলি কয় যে আখি কই, তখন আমি কি করবো? আমি ফোন ধরবো না, তুই বাস। থেমে গেছে, কাটে গেছে মনে হয়। আমার সাবল বারবার ফোন দিচ্ছে। দেখা দেখা ধরলে শুন যাবা। ও মা, আবার দিচ্ছে। না না, আমি ধরবই না, ধরলে পরে তোমার জবাব দেওয়া লাগবে নি। বাহ, ড্রেসটা তো অনেক সুন্দর। এ কি, এ তো ভাইয়া ফোন দিছে, এই ফোন আমি ধরতে পারবো না। না দেয়, আমি আমার কাজ করি। এই ড্রেসটাও অনেক সুন্দর। এটা আবার কি জ্বালায় পড়লাম, ভাইয়া তো বারবার ফোন দিচ্ছে। আমি ফোনটা সাইলেন্ট করে ফেলি। এবার বাঁচলাম, মুডটাই নষ্ট হয়ে গেল। কি যে করি, থাকগা। মা, মা, ও মা, আখি, আখি। সোহেল তুই? হ্যাঁ মা, আমি। কিন্তু তোমাদের কি হয়েছে? বাড়িতে সবার নাম্বারে আমি ফোন দিই, এই যে দিনের পর দিন ফোন দিচ্ছি কিন্তু কেউ ফোনটা রিসিভ করে না। মা, তুমি কান্না করছো কেন? তিশা, তুইও কান্না করতেছিস, আমাকে বল কি হয়েছিল যে তোমরা ফোনটা রিসিভ করতে পারো না? যাই হোক, আখি কোথায়? আখি, আখি। মা, মা আমাকে সব খুলে বলো, আখি কোথায়? আর আমার সন্তান, এতদিনে তো আমার সন্তান পৃথিবীতে চলে আসার কথা। মা, আমাকে সব খুলে বলো, কি হয়েছে বাড়িতে? বেটা রে, আমি তোর আমানত রক্ষা করতে পারিনি। আমানত রক্ষা করতে পারোনি মানে? তার মানে আমার সন্তান আখি, ওদের কি হয়েছে? ওরা কোথায়? মা, বাজার জানি, হঠাৎ করে একদিন আখির প্রচন্ড পেটে ব্যথা উঠল। আমি ঠিক বিদিক কিছু বুঝতেছিলাম না। তিশাক সাথে করে তখন বৌমাকে আমি হাসপাতালে নিয়ে যাই। আমি কি করবো ক, একা মানুষ তো। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ওর সিজার হয়। সিজার করার পরে ডাক্তার কয় মা ও সাওয়াল দুইজনেই মরে গেছে। না মা, আমি এটা বিশ্বাস করি না। না না, আমার স্ত্রী সন্তান মারা যেতে পারে না। মা, তুমি মিথ্যা কথা বলছো।
মা এটা হতে পারে না মা। না রে বাজান, আমি একদণ্ড মিথ্যে কথা কইছিনি, যা কইলাম সব সত্যি। বাজান রে, কেউ মরালিও কি মিথ্যা কথা কইতে পারে? তোর যদি বিশ্বাস না হয়, আমারে বাড়ির পিছনেই ওরে দুইজনের কবর দিছে, তুই দেখে আয়। মা মা তুমি কি বলছো মা? শান্ত হ বাজান। না মা, আমি কেমন করে শান্ত হব? আমি শান্ত হতে পারবো না। জানো মা, আমার কত স্বপ্ন, আমার একটা সন্তান হবে, আমাকে বাবা বাবা করে ডাকবে, আমার সন্তানের সঙ্গে আমি খেলা করব। জানো মা, আমার সন্তানের জন্য আমি ছোট ছোট অনেকগুলো পোশাক কিনছি, এই পোশাকগুলো আমি কাকে পরাবো মা? বাজান, বাজান একটু শান্ত হ। কাকে পরাবো? ভাই তুমি একটু শান্ত হও, যেটা হবার সেটা তো হয়ে গেছে, এখন আর কান্না করে কি করবা বলো? না, আমার স্ত্রী সন্তান মারা যেতে পারে না। তোমরা তাদেরকে খুন করছো, তোমরা তাদেরকে খুন করছো, তোমরা তাকে দিনের পর দিন অত্যাচার করছো, পারিবারিক কাজ করেছো। না ছাড়া আমি যাওয়ার আগেও আমার স্ত্রী সন্তানকে আমি সুস্থ রেখে গেছি। আমার আমানত তোমরা কেন রাখতে পারলা না? কেন পারলা না? বাজান শোন, তোর এটি ভুল ধারণা, আমরা তোর স্ত্রী সন্তানের কিছুই করিনি। আর ডাক্তার কইলি তো অপারেশন করার পরে ওরা দুইজনে মরে গেছে। বাজান, তুই একটু শান্ত হয়ে ওরে দুইজনের কবর জিয়ারতটা করে আয়, তাতে ওরে আত্মা একটু শান্তি পাবে। আমি কেমন করে শান্ত হবো? বাবা, তুই এখানে শুয়ে আছিস? তুই উঠবি না? আমাকে বাবা বলে ডাকবি না? জানিস বাবা, আমি বিদেশ থেকে আসার সময় তোর জন্য অনেক খেলনা নিয়ে আসছি, অনেক ছোট ছোট পোশাক নিয়ে আসছি। এগুলো এখন আমি কাকে বানাবো? এই খেলনাগুলো দিয়ে আমি কার সঙ্গে খেললাম? আমি কার সাথে খেলবো? আমি তো যদি দূর প্রবাসে না যাইতাম, তাহলে তোদেরকে এমন আমাকে দেখতে হইতো না। তোদের মৃত্যুর জন্য আমি দায়ী, শুধুমাত্র আমি দায়ী। আমার জীবনের সমস্ত স্বপ্ন, আমার স্বপ্ন এখানে ঘুমিয়ে আছে। বাবা, বাবা, তুই আমাকে মাফ করে দিস বাবা। আমি তোর খুনি, আমি তোর খুনি, আমি তোর বাবা আমার যোগ্য নই। আমি তোর প্রবাসে যাইতে চাইনি, আমি তোদেরকে রেখে ওই প্রবাসে যাইতে চাইনি, শুধুমাত্র তোর ভবিষ্যৎ গড়ার জন্য, তোর ভবিষ্যতের কথা চিন্তা করে আমি আমার প্রবাসে গেছি। কিন্তু আমি বুঝতে পারিনি, আমি স্বপ্নেও ভাবিনি আমার এই দিন দেখতে হবে। আমার স্ত্রী, আমার সন্তান, তারা কবরে শুয়ে থাকবে আর আমি এখানে কাঁদবো। বাবা, তুই ওঠ, তুই ওঠ না, আমাকে বাবা বলে ডাক, আমাকে একবার বাবা বলে ডাক। কি রে, এতদিন খালি কলো তোমার সাওয়ালেক আমি সেই ভালোবাসি, সেই ভালোবাসি, কই সে ভালোবাসা? এখন তো বাড়ির বউ নেই, আর তোর রাস্তা পরিষ্কার, এই যে হুড়ি পাগলির মতো হয়ে থাইস কে? একটু সাইজে গুইজে আমার সাওয়ালের সামনে সামনে ঘোরা যায় না? একটা সময় তো দেখলাম না সোহেলের সামনে সামনে ঘুরতি, খালি এদিক ওদিক বনে বাদরে বেড়াস কে?
একটু লিপস্টিক লিবু, চুলটা একটু ভালো করে আঁচড়াবো, আস্তে আস্তে ওর সামনে সামনে থাকবো, খালি ওর গায়ের গতরে গতরে বেড়াবো। খালা, আমি কি তোমার মতো পাগল নাকি? তোমাকে কে বলেছে যে সোহেল ভাইয়ের পিছন পিছন আমি ঘুরি না? আমি তো সব সময় কি সুন্দর এই যে সেজে গুজে ভাইয়ের সামনে দিয়ে ঘোরাফেরা করি। কেন, তোমার ছেলে কি চোখে দেখে না? কানা। বুঝেছি, এইভাবে হবি না নে। আর তোর বাপ মা খবর দে, 4 হাত এক করে দিলে তারপরে দেখবো নে আমার সওয়াল তোর দিক না তাকায় কই যায়। খালা, তুমি যে কি বলো না। আরে শোন, দেখছিস তো কথাই শেষ হলো না, চলে গেল। একটু সাইজে গুজে থাকবি, সাইজে গুজে সামনে সামনে বেরাবি, যখন ঘরের ভিতর তায়ে তখন সুন্দর করে গা ঘেসে যাই বসবি, তবেই তো মানুষের মন গলে। এই মেয়ে দিয়ে কিচ্ছু হবে না। দেখ, ওর বাপ মাকে খবর দে, 4 হাতে এক না করে দেওয়া পর্যন্ত এদের দুজনের কাছাকাছি থাকবি না। সোহেল, কি ব্যাপার, হঠাৎ তুই আমার নাম ধরে ডাকছিস? কেন সমস্যা? আমি তোমার নাম ধরে ডাকলাম তো। না, ডাকতেই পারিস, কখনো ডাকিস নাই, এই জন্যই বললাম। কিছু বলবি বল। না, তোমাকে খুব চিন্তিত হচ্ছে। কি করব বল, যাদের জন্য প্রবাসে এত কষ্ট করলাম, এত পরিশ্রম করলাম, কিন্তু দেশে এসে শুনলাম আমার সেই স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। জানিস, প্রবাসে অনেক কষ্ট করছি, অনেক পরিশ্রম করছি, কিন্তু একটাই স্বপ্ন ছিল, আমি সন্তানের বাবা হব। কিন্তু প্রবাস থেকে আসার পরে আমার সমস্ত স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেল। এখন মন খারাপ করে বসে থাকবো না তো কি করব বল। শোনো, এসব কথা বাদ দাও তো, যা হবার তাই তো হয়েছে। এখন এসব নিয়ে চিন্তা ভাবনা করে নিজের শরীরটাকে নষ্ট করবা? সব কিছু বাদ দিয়ে বলি কি, আবার নতুন করে একটা জীবন শুরু করো, দেখো সব ঠিক হয়ে যাবে। আমার আবার নতুন করে জীবন সংসার? আমার জীবনে আর কোনোদিন সংসার হবে না, সংসারটা শেষ হয়ে গেছে। আমার জীবনে অন্য কেউ আর আসতে পারবে না। কি বলছো তুমি এসব? শোনো, আজকে তোমাকে একটা কথা বলি। আমি না তোমাকে সেই ছোট্ট থেকে অনেক ভালোবাসি। সেই ছোট থেকে কত আশা করে আছি যে আমি তোমার বউ হব। এখন তো সব কিছু ক্লিয়ার। বলি কি, চলো না আমরা বিয়ে করি। তুই এগুলো কি বলতেছিস? ছোট মানুষ ছোট মানুষের মতো কথা বলবি, আর তুই আমাকে বিয়ে করবি না? আমি তোকে ছোট বোনের মতো দেখি, আমি তো কখনো ওই চোখে তাকায় দেখি নাই। যাই হোক, এই কথা একবার বলছিস আর কখনোই কিন্তু বলবি না আমাকে। আরে তুমি রাগ করছো কেন? আমি কি এখনো ছোট আছি নাকি? আমি এখন অনেক বড় হয়ে গেছি আর সব কিছু বোঝা শিখছি। এভাবে কথা বলবা না। হ্যাঁ, তোর কথাবার্তা শুনেই তো বোঝা যাচ্ছে তুই অনেক কিছু বোঝা শিখে গেছিস, অনেক কিছু মানে বুঝেই গেছিস নাকি, অনেক পাকা পাকা কথা বলতেছিস। বুঝছি, খালাকে বলতে হবে একটা ভালো ছেলে দেখে তোকে বিয়ে দিয়ে দিতে। আচ্ছা ঠিক আছে, তোমাকে নিয়ে এসব নিয়ে কথা বলতে হবে না। আসলাম একটু কথা বলতে, না দিল মনটাই খারাপ করে। থাকো তুমি তোমার মন খারাপ নিয়ে। একটা জিনিস বুঝলাম না, এখনো নাক চাপলে দুধ বাড়াবে সেই মেয়ে নাকি আমাকে বিয়ে করবে। না, সত্যি সত্যি কি খালাকে বলতেই হবে তোকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দাও।
ভাইজান কত টাকা ভিক্ষা দেন না? আখি, তুমি সোহেল, তুমি বেঁচে আছো? কেন সোহেল, তুমি কি জানো আমি মারা গেছি? হ্যাঁ, আমি যখন প্রবাস থেকে আসলাম আমার মা বলছে তোমাকে নাকি হসপিটালে সিজার করার সময় তুমি এবং আমার সন্তান দুজনই মারা গেছো, কিন্তু তুমি তো জীবিত আছো আর আমার সন্তান তোমার কোলে, আর তোমার হাতে ভিক্ষা তালা কেন? আখি, তুমি রাস্তা রাস্তা ভিক্ষা করছো কেন? আমি কেন ভিক্ষা করছি জানতে চাও? আর সোহেল, আমি মরি নাই, আমার সঙ্গে কি কি হয়েছিল সেটা কি তুমি জানতে চাও? হ্যাঁ, আমি জানতে চাই একজন প্রবাসীর অসহায় গর্ভবতী বউ তার কি এমন হয়েছিল যে সে তার সন্তান নিয়ে রাস্তা রাস্তা ভিক্ষা করতেছে? আখি প্লিজ আমাকে সব খুলে বলো। তাহলে শোনো, বৌমা, 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 বৌমা তো দেখছি অজ্ঞান হয়ে গেছে, হসপিটাল নেওয়া লাগবে। এটা তুমি কি বলছো? তোমার কথা শুনে আমার মনে হচ্ছে আমার পায়ের নিচের মাটি আর নেই, আমার সারা দুনিয়া কাঁপতেছে। যে মাকে আমি এত বিশ্বাস করছি সেই মা তোমাকে মেরে ফেলতে চাইছে। শুধু তাই না, তোমাকে জঙ্গলে নিয়ে মেরে ফেলছে, আমার সঙ্গে প্রতারণা করছে। তুমি জানো আমি প্রবাস থেকে আসার পরে আমার মা আর তিশা বলছে তুমি নাকি মারা গেছো। আমি তোমার কবর জিয়ারত করছি, তোমার কবরের পাশে গিয়ে কান্না করছি, আমার সন্তানের জন্য কান্না করছি, কিন্তু এখন আমি দেখছি আমার স্ত্রী আমার সন্তান জীবিত আছে। একজন প্রবাসীর স্ত্রী সন্তান রাস্তা রাস্তায় ভিক্ষা করছে, এর চাইতে কষ্টের আর কি থাকতে পারে বলো? আমি সারা জীবন কাদের জন্য কষ্ট করছি? আমার স্ত্রী সন্তানকে ভালো রাখার জন্য। সেই স্ত্রী সন্তান যদি রাস্তায় ভিক্ষা করে তাহলে আমার কেমনটা লাগে তুমি বলো? সোহেল, আমি চাইলেই তোমাকে সবকিছু বলতে পারতাম, কিন্তু আমি কখনো চাইনি যে তোমার মায়ের সঙ্গে তোমার সম্পর্ক নষ্ট হয়ে যাক। সেই দিক ভেবে আমি কিছুই বলিনি। জানো, সেদিন তোমার মা আমাকে ওই জঙ্গলে ফেলে আসার পরে তোমার মামা তোমাকে নিয়ে যায়, তোমার মামা আমাকে সুস্থ করে তোলে, তারপর আমি আমার বাবার কাছে যাই। আমার এই ঘটনা শুনে আমার বাবা স্ট্রোক করে মারা যায়। তারপরে আমার সন্তান এই দুনিয়ার বুকে আসে, কিন্তু আমি যে এতটা অসহায় হয়ে পড়বো আমি কখনো ভাবিনি। আমি আমার এই সন্তানের দুধ কেনার জন্য পথে পথে ভিক্ষা করতেছি। তুমি আর কিছু বলো না, আমি আর সহ্য করতে পারছি না। আখি, আমার মা এমনটা আমার সঙ্গে কেন করলো? আমার কি এমন অপরাধ ছিল? আমি আমার মায়ের মুখোমুখি হতে চাই, তুমি আমার সঙ্গে চলো। আর তোমাকে বলি, আমি যখন প্রবাস থেকে আসছিলাম তোমাকে বারবার বলছি আমার মা তোমাকে নির্যাতন করে, অত্যাচার করে, তুমি বলছো না। আমার মা তোমাকে নিজের মায়ের চাইতে বেশি ভালোবাসে, বেশি আদর করে। সেদিন যদি তুমি এই কথাগুলো বলতা তাহলে আজকে আমার স্ত্রী সন্তানকে রাস্তায় ভিক্ষা করতে হতো না। আখি, আমার মায়ের মুখোমুখি আমি হতে চাই, তুমি আমার সঙ্গে বাড়িতে চলো। না না সোহেল, আল্লাহ আমাকে একবার বাঁচিয়ে দিছে, আমি যদি আবার তোমার ওই বাড়িতে যাই তোমার মা আমার সন্তানকে এই পৃথিবীর মুখে আর বেঁচে থাকতে দেবে না। আখি, এখন আমি বাংলাদেশে চলে আসছি, আমার স্ত্রী সন্তানের দায়িত্ব আমি নিব। প্লিজ তুমি আমার সঙ্গে চলো। মা দাঁড়াও, কি হয়েছে? তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কি কথা কব ক? আচ্ছা মা, আখিকে কোন ক্লিনিকে সিজার করা হয়েছিল? ওই যে
নাম তো মনে করতে পারতেছি না আমি। তুই তো জানিসই অত পড়াশোনা আমি জানিনি, মনে নেই আমার ওটা। মা, আমার ওই ঠিকানাটা লাগবেই। বাদ দে তো বাপ, যে মরার তো সে মরেই গেছে। ও সাতা সেটা লিয়ার টানাটানি করার কি দরকার গো? মা, তুমি অযথা কান্নাকাটি করছো। আমি তো শুধু জাস্ট ঠিকানাটাই চাইছি, তাই না? বাপরে, আমার তখন মাথা ঠিক ছিল না, কোন হাসপাতাল যে যে বাড়াইছি কবির পারেননি বাজার। আর তুই তো নিজে সহে কবর জিয়ারত করি আসলু, সে তালি এত ঘাটাঘাটি করতেছিস কে? মা, কবর জিয়ারত করছি, কান্না করছি, সেটা তো তুমিও জানো, তিশাও জানো। আচ্ছা তিশা, মান্নাই সে সময় মাথা ঠিক ছিল না, তোর তো মাথা ঠিক ছিল। তুই বল না, কোন ক্লিনিকে যেন সিজার করছিল? ওকলিয়েই তো যাইনি আমি, ওকলিয়েই যাইনি, ও বাইক পাহারা দিতে তুই গেছিলাম। কি বলছো মা? তুমি তো বললা আকে নাকি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছিল, আর তোমরা সবাই মিলেই ওকে ক্লিনিকে নিয়ে গেছিলা। ও কইছিলাম এই কথা। হ্যাঁ মা। ও, তিশা, ঠিকানাটা একটু বল তো, আমার খুব দরকার। আমারও তো সেভাবে একটা মনে পড়তেছে না, আমি কি করে বলবো? সেই গাড়ির জ্যাম ছিলি, গাড়ির জ্যাম ছিলে, হাসপাতালের নাম টাম দেখিনি বাজার। মা, সত্য করে বলো তো, আমার স্ত্রী সন্তান কি সত্যিই মারা গেছে? মিথ্যে কথা কমকে, আমি মা হয়ে তোর সাথে মিথ্যে কথা কতে পারি, তাই আল্লাহ যেটা আমার বিচার করে। হ্যাঁ মা, কেউ যদি অন্যায় করে আল্লাহ তো তার বিচার করবেই, তাই না? কিন্তু আমার স্ত্রী সন্তান মারা যায়নি। এটা কি কোস? না, সত্যি সত্যি মারি গেছে। হ্যাঁ আমি সত্যি সত্যি মারা গেছে? তুমি জ্যান্ত দেখতে চাও? আখি, এদিকে আসো। এটা তো ভূত। ভূত না মা, ও একদম জ্যান্ত মানুষ। আর ওর কোলে যেটা দেখছো সেটা আমার সন্তান। কিন্তু মা, তুমি আমাকে কেন মিথ্যা কথাগুলো বললা যে আমার স্ত্রী সন্তান মারা গেছে? মা, আমি যখন প্রবাস থেকে আসলাম, তোমরা দুজন মিলে সুন্দর করে বললে আমার স্ত্রী খুব অসুস্থ হয়ে পড়ে, আগে খুব অসুস্থ হয়ে পড়ে। তোমরা দুজন মিলে তাকে একটা ক্লিনিকে ভর্তি করো। তাকে সিজার করতে গিয়ে সে মারা যায়। শুধু আখি মারা যায় না, আমার সন্তানটাও মারা যায়। তোমরা দুজন মিলে সুন্দর করে আমাকে কবর পর্যন্ত দেখাই না। আমি সেই কবর জিয়ারত করলাম, তাদের জন্য দোয়া করলাম। কিন্তু আজকে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমার স্ত্রী আমার সন্তানকে 1 ফুটা দুধ কিনে খাওয়ানোর টাকা নেই, সে তাকে 1 ফুটা দুধ কিনে খাওয়ানোর জন্য রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে। একজন প্রবাসী সন্তানকে বাঁচানোর জন্য একজন প্রবাসীর বউ রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে। এই দৃশ্য দেখার পরে আমার কেমনটা লাগতে পারে মা? তুমি বলতে পারো কেমনটা লাগতে পারে? আমি প্রবাস থেকে ছুটি নিয়ে আসছিলাম। আমি তোমাদেরকে বারবার বলছি, আমার স্বপ্নটাকে তোমাদের হাতে তুলে দিয়ে যাচ্ছি। আমার স্বপ্নটা যেন না ভাঙে। আর তোমরা এমন কিছু করো না যেন আমার সন্তানটা কষ্ট পায়, আমার সন্তানটা মারা যায়। আমি বারবার একটা কথাই বলছি, আমার অনেক দিনের স্বপ্ন, আমার সারা জীবনের স্বপ্ন আমার সন্তান হবে, আমি তার সঙ্গে খেলা করব। আমি প্রবাসে যাওয়ার আগে তোমাকে অনেকবার বলছি, অনেক রিকোয়েস্ট করছি, তুমি আমার হাত ধরে কথা দিছিলে, সোহেল তুই প্রবাসে যা, টাকা ইনকাম কর, আমি তো সন্তানকে দেখে রাখবো, আমি তার স্ত্রীকে দেখে রাখবো। এটা দেখে রাখছো? এটা তার নমুনা। যে স্ত্রী সন্তানের জন্য, যে মায়ের জন্য যে এই দূর প্রবাসে এত কষ্ট করছে, নিজে ভালো মন্দ খাইনি। কেন জানো মা? কারণ আমি যদি ভালো মন্দ খাই তাহলে আমার সন্তানের ভবিষ্যৎ আমি করতে পারবো না। আমি যদি অনেক টাকা ইনকাম না করি, আমার মা ভালো থাকবে না, আমার সন্তান ভালো থাকবে না, আমার স্ত্রী ভালো থাকবে না। স্ত্রী সন্তানকে ভালো রাখার জন্য ওই দূরপ্রবাসে আমি এত কষ্ট করছি। আর আমি এত কষ্ট করার পরেও আমার সন্তানের 1 ফুটা দুধ কেনার জন্য আমার স্ত্রী
রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, কিন্তু কেন মা? তার কি অপরাধ ছিল? আখির একটাই অপরাধ ছিল, ও ভালোবেসে আমাকে বিয়ে করছিল, এটাই তার অপরাধ। হ্যাঁ মা, আমি মেনেই নিচ্ছি তুমি তাকে মেনে নিতে পারোনি, সহ্য করতে পারোনি। সে পরের মেয়ে, কিন্তু আখির গর্ভে যে সন্তান ছিল সেটা আমার সন্তান, এই পরিবারের রক্ত, এই বংশের রক্ত, তোমার বংশের প্রদীপ। তাকে খুন করার আগে তোমার একবারও বিবেকটা কেঁপে উঠলো না? তোমার ভিতরের আত্মাটা একবারও কেঁপে উঠলো না এটা আমার রক্ত, তাকে আমি কিভাবে মেরে ফেলি? মা, আমি শুনছি সন্তানের কোনো বদলে সর্বপ্রথম টের পায় তার মা। সন্তানের কষ্টে সবচাইতে বেশি কষ্ট পায় তার মা। কিন্তু আমার বেলায় কেন উল্টা হলো মা? আমি কি তোমার সন্তান নয়? মা, এখন যদি কেউ আমাকে মারে, আমি যদি আঘাত পাই, তোমার কতটা কষ্ট লাগবে আমি জানি, তোমারও কষ্ট লাগবে। তেমনি আমার সন্তানটা যখন কষ্ট পাইছে, আমারও খুব কষ্ট লাগে মা। আমি জানি তুমি আমাকেও ভালোবাসো না, আমার সন্তানকেও ভালোবাসো না, আমার স্ত্রীকেও ভালোবাসো না। তুমি শুধু ভালোবাসো টাকা, টাকা, টাকা। আমি জীবনে যা ইনকাম করছি সমস্ত টাকা পয়সা আমি তোমাকে দিয়ে দিলাম। আমার স্ত্রী সন্তানকে নিয়ে আমি এই বাড়ি ছেড়ে চলে গেলাম। ভালো থাকো তোমরা। আখি, চলো। বাজান, তুই আমাকে ছেড়ে যাসনি। দেখ, আজ তুই যতটা আমাকে বোঝালো, আমি কোনোদিনও এতটা ভাবিনি। সব সময় নিজের সত্যটা বুঝেছি। বাজান রে, আমি তো এরকম ছিলাম না। ছোটবেলাতে স্বপ্ন দেখতাম তিশার সাথে তো বিয়ে দেব। সেই স্বপ্ন পূরণ করার জন্য আমি উঠে পড়ে লাগেছি। তুই কি করলো? তিশাক বিয়ে করা বাদ দিয়ে আখিক বিয়ে করে চলে আসলো। তুই আমার কথা মানিসনি। আমার বোনের কাছে সব সময় আমার শুনতে হয়েছে তুই সিটার, তুই বাটপার, তুই বোন নামের কলঙ্ক। আমার মেয়ের সাথে তোর সালিক বিয়ে দিসনি। আমার এইগুলি শুনতে খুব খারাপ লাগতে। এই জন্যে আমার বোনের সাথে কথা কয়ে তিশাকে এই বাড়িতে আনি, আর মরিয়া হয়ে উঠি বৌমা কি করে এই বাড়িতে সরানি যায়। সে করেই হোক বৌমাক সরানিই লাগবে। বাজার, আমি বুঝিনি, আমার মাথার ভেতরে এটুকু ঢোকেইনি যে বৌমার গর্ভে যে সন্তানরা আছে সেটাই এই বাড়ির বংশের প্রদীপ, আমার নাতি বা নাতনি। ওর পর অমানসিক অত্যাচার করেছি সব সময়। আমি বিলের মধ্যে মারে রেখে চলে আইছিলাম। আল্লাহর অশেষ মেহেরবানি যে আল্লাহ ওকে বাঁচাই দিছে। বেটারে, আমি মা হয়ে যে অপরাধ করেছি, আমার মুখ নেই তোর কাছে ক্ষমা চাওয়ার। মা, তুমি আজকে আমার কাছে ক্ষমা চাচ্ছ? তুমি মা হয়ে কেন সন্তানের কাছে ক্ষমা চাইবে? মা, তুমি তিশাকে আমার বউ বানানোর জন্য আমার বউকে নির্যাতন করছো, অত্যাচার করছো। আর তিশা, তোকে বলি, তোকে আমি কখনোই বিয়ে করতে পারবো না, কারণ তোকে আমি নিজের বোনের চোখে দেখি। কখনোই তোকে আমি বউ বানানোর স্বপ্ন দেখিনি। আমি সারা জীবন তোকে ছোট বোন হিসাবেই দেখে আসছি। আর তুই তুই না একটা মেয়ে মানুষ, তুই একটা মেয়ে মানুষ হয়ে কিভাবে পারলি আর একটা মেয়ে মানুষকে এরকম নির্যাতন করতে, এরকম অত্যাচার করতে? তোর বিবেকে একটু বাঁধলো না? মা, তোমার তো ছেলে সন্তান কোনো কিছুর প্রয়োজন নেই, তোমার শুধু দরকার টাকা। তুমি চিন্তা করো না, তোমাকে আমি মাসে মাসে যে টাকা পাঠাইতাম সেই টাকায় পাঠিয়ে দিব। কিন্তু আমি আর এই বাড়িতে থাকবো না। আমি যদি এই বাড়িতে থাকি, আমার স্ত্রী সন্তানকে এই বাড়িতে রেখে চলে যাই, তুমি আবার নির্যাতন করবা, আবার অত্যাচার করবা। আমার সন্তানকে আমি আর নির্যাতনের শিকার হতে দিব না। আখি, চলো। সোহেল, আমার কথা শোন। ভাইকে আটকাও খালা। সোহেল।